অন্ধকার পল্লীতে অনেক কড়া সিকিউরিটি বেষ্টিত সেই ভয়ানক কারাগার, যেখানে আসতে গেলে প্রয়োজন পড়ে ঘোর অপরাধের। এটা কিছুটা রাজবংশীয়ভাবে তৈরি করা হয়েছিল। আগে এরকম ভয়ানক কারাগার দেখা গেলেও বর্তমানে এতটা ভয়ানক কারাগার দেখা যায় না। প্রেসিডেন্ট সারা এবং তার সেক্রেটারি দাঁড়িয়ে আছে কারাগারের বাহিরে। তুমি কি ব্যবস্থা করেছো? জি ম্যাম, পাওয়া যাবে ভেতরে গেলে। ওকে, চলো। সারাকে নিয়ে পেছনের দিক দিয়ে সেক্রেটারি ভেতরে চলে আসে। আদনান কোথায়? ওকে সর্বোচ্চ সুরক্ষায় রাখা হয়েছে। দেখা করব কিভাবে? জেলারকে টাকা দিয়েছি। আপনার কাছে 20 মিনিট আছে। আপনি আপনার তথ্য বের করে চলে আসুন ম্যাম। ঠিক আছে। মাথার উপর একটা মাত্র বাতি নিভু নিভু জ্বলে। চারিদিকে কোনো জানালা, কোনো দরজা, কিছুই নেই। পুরাতন এক পোশাক পরে মেঝেতে বসে আছে আদনান। এক সময়ে যার জীবনের চাকচিক্যের অভাব ছিল না। প্রেসিডেন্ট সারা এগিয়ে যায়। আদনান। মাথা তুলে তাকায় আদনান। আপনি এসেছেন? আসতে আমাকে হতোই। আমাকে দিয়ে প্রয়োজন বুঝি ফুরায়নি? আমি তোমাকে মুক্ত করতে পারি। মুক্ত হওয়ার শখ নেই। বন্দিদশাকে আমি মেনে নিয়েছি। আমার তোমার সঙ্গে জরুরি প্রয়োজন আছে আদনান। এই দশায় আমি আর কি সাহায্য করতে পারি আপনাকে? সারা একটু হাসে। ভোরের সূর্য উদয় হলো জাফরানিয়ার বুকে। শীত আসবে আসবে বলছে, তাই ভোরের দিকে একটু বেশি ঠান্ডা পড়ে। নির্ঝর ছায়ার শরীরে ঠিকঠাক করে চাদরটা টেনে দেয়। এরপর আবার বিবিজানকে জড়িয়ে নেয়। ছায়া একটুও নড়াচড়া করে না, চুপচাপ ঘুমিয়ে আছে। দুনিয়ার কোনো চিন্তা তার নেই। নির্ঝর ঘুম ঘুম চোখে ছায়ার কপালে চুমু খায়। বাচ্চা আসার পরই ছায়াকে বাচ্চা বানিয়ে দিয়েছে নির্ঝর। তার মনে হয় তার স্পর্শ সোজাসুজি তার বাচ্চার গায়ে গিয়ে লাগবে। আশ্চর্যের বিষয় হলো, নির্ঝরের স্পর্শ ছায়ার শরীরে আসতেই পেটের ভেতরের বাচ্চাটা কেমন যেন নড়াচড়া শুরু করে। সে বুঝতে পারে বাবা তার কাছেই আছে। নির্ঝর ছায়ার পেটের দিকে তাকায়। বাচ্চাটা হয়তো নড়ছে, খুব বোঝা যায় সেটা। নির্ঝর সেখানে হাত রাখে। সত্যি, বাচ্চাটার নড়াচড়া অনুভব হয় নির্ঝরের। এ এক অদ্ভুত মায়া, যা কাটানো সম্ভব নয়। নির্ঝরের চোখে পানি চিকচিক করে ওঠে, গলা ধরে আসছে। এটা তার বাচ্চা। সে কিভাবে পারবে ওকে মারার জন্য অনুমতি দিতে? কিন্তু এই সুখটা সে যার জন্য উপভোগ করবে, সেই যদি জীবনে না থাকে, তবে নির্ঝরের কি হবে? এলোমেলো আর অগোছালো ভাবনা সব, মাথায় কাজ করে না এইসব ভাবলে। নির্ঝর বউয়ের কপালে গালে চুমু খায়। সে ভীষণ ভালোবাসা প্রকাশ করতে চায় বউকে। সকাল সকাল অয়ন ওঠে, নির্ঝরকে কল করে। হ্যালো ভাই। হুম। আজ ফেস্টিভ্যালের প্রথম দিন, আপনাকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, কিন্তু এটা বিকাল থেকে শুরু না? না, সকাল থেকেই শুরু। ঠিক আছে। অয়ন কল কেটে নিচে এসে দেখে অনু ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে রেখেছে। বাকিরাও সেখানেই আছে। আব্বু, বড় আব্বু সবাইকে যেতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাফরানিয়ার সংস্কৃতিকে তুলে ধরা হবে। আনিকা বেগম প্লেটে খাবার তুলতে তুলতে বলেন, ছায়া কি যেতে পারবে? আমরা তো সবাই আছি, ভাবির খেয়াল রাখতে পারবো না? ছায়ার শরীরটা বেশি একটা ভালো না। সমস্যা নেই। আমাদের বাড়িতে ছায়ার আসার পর এটা প্রথম শীতের আগমনী উৎসব। ওকে না নিয়ে গেলে কি হয় নাকি? জাহিদা চৌধুরীর কথায় সবাই একমত হলেন। সকাল সকাল হাজবেন্ডের মিষ্টি ডাকে ঘুম ভাঙে ছায়ার। বিবি যান, বিবি যান, ঘুম থেকে উঠুন। ছায়া নড়ে চড়ে ওঠে, তবে চোখ খোলে না। বিবি যান, উঠুন। কেন? প্রেসিডেন্ট সারা এসেছে, আমাকে শীতের উৎসবে নিয়ে যাবে। তুমি যাবে না? প্রেসিডেন্ট সারার কথা শুনে ছায়া এক লাফে উঠে বসে। কি? কোথায় এসেছে? আপনি কোথাও যাবেন না। আপনি আমার সঙ্গে যাবেন। আর কেন সারার সঙ্গে? নির্ঝর বইয়ের কাণ্ড দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। হাসছেন কেন? সারা কোথায়? আসেনি। তাহলে? মিথ্যা বলেছি। উঠুন, ফ্রেশ হতে হবে।
নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে নেয়। আল্লাহ, কি করছেন? আমাকে নামান, আমি ভারী হয়ে গেছি। তুমি ভারী হও আর যাই হও, সারা জীবন তোমার ভার বইতে আমি বাধ্য। ছায়া হাসে। তার বরটা পাগল। নির্ঝর নিজ হাতে ছায়াকে ফ্রেশ করিয়ে দেয়। নির্ঝর একটা বাসন্তী রঙের শাড়ি নিয়ে আসে ছায়ার সামনে। এটা পরবে আজ। উহুম, শাড়ি পরে সামলাতে পারি না, কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে। নির্ঝর গিয়ে একটা ঢিলাঢালা গাউন নিয়ে আসে। এটা পরো। ছায়া রেডি হয়ে নেয়। নির্ঝর খুব যত্ন করে ছায়ার লম্বা চুলগুলো বেণি করে দেয়। বেণিটা কোনো মতেই পারফেক্ট নয়, তবু ছায়ার কাছে এই বেণি ভীষণ প্রিয়। ছায়া শুধু আয়নার ভেতরে নির্ঝরকে দেখছে। তার বরটা পাগল হলেও শুধুই তার এবং তার। দুজন রেডি হয়ে নিচে নেমে আসে। জাওহিদা চৌধুরী ছায়াকে দেখে বলে, আমার ছায়া রানীর একেবারে তৈরি হয়ে এসেছে দেখি। ছায়া হাসে। দুজন গিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে। অনু আপু, তুমি শাড়ি পরবা না? হ্যাঁ পরবো। যাও না, শাড়ি পরে আসো। ব্রেকফাস্ট শেষ করি, এরপর সবাই বহুদিন পর একটু খুব ভালো সময় কাটায়। নবরত্ন নদীর সচ্ছল পানি, নীলাভ আভার পাশে অসংখ্য গাছের সবুজ ছায়া এবং সবুজে ভাব যেন জায়গাটাকে আরো সুন্দর করে তোলে। এই নদীর পাশের বহুদূর বিস্তৃত একটা জায়গা তৈরি করা আছে। সেখানেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মহল। চারিদিকে অসংখ্য মানুষের আনাগোনা শুরু হয়েছে। শীতের আগমনীতে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যে সকল প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়েছিল ইতিমধ্যে তারাও উপস্থিত হয়েছে। তাদের ঠিকঠাকভাবে অনুষ্ঠানের ভিআইপি লাউঞ্জে নিয়ে বসানো হয়েছে। কিছুক্ষণের মাঝে চৌধুরী পরিবারের সবাই এসে উপস্থিত হয় সেখানে। সারা চৌধুরী পরিবারের সবাইকে দেখে এগিয়ে আসে। আন্টি, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। মা, তুমি কেমন আছো? ভালো। নির্ঝর কোথায়? একটু পর আসবে। এটা কি ঠিক, যার জন্য পুরো অনুষ্ঠান সে লেট? তার দায়িত্বের ভাগ নিয়েই আসছে ছায়া এবং ওদের অনাগত বাচ্চাটা। একটু যে সমস্যা হবে। প্রেসিডেন্ট সারা কিছুই বলে না। অনু অয়নের হাত ধরে বলে, উনি আদৌ প্রেসিডেন্ট তো? উনি হচ্ছে বাবার হোটেলে থেকে বড় হওয়া এক পাপা কিপারি। বাবার পর হুট করেই ক্ষমতা পেয়ে গিয়েছে। কেমন করে দেশ চালায় আল্লাহ মালুম। আপনি জানেন না, মেয়ের বুদ্ধি আছে, তবে একটু ন্যাকামি করে বেশি। মেয়েরাই ন্যাকামি করে বেশি? এই, আপনার বউ কোথায় ন্যাকামি করে? আমার বউ তো আলাদা, আর এর জন্যই না আমার বউ। গাড়িতে বসে আছে নির্ঝর এবং ছায়া। ছায়া বুঝতে পারছে না তারা এখন এখানে কেন বসে আছে। নির্ঝর ছায়ার পেটে হাত রেখে কতক্ষণ ধরে আদর করেই চলেছে। আমরা যাব না? এত ব্যস্ত কেন? ওমা, ব্যস্ত হব না কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন? খুশিতে। প্রেসিডেন্ট সাহেব, চলুন না। হ্যাঁ, চলবো। আরেকটু পর সবাই যখন এন্ট্রি করে নেবে, অনুষ্ঠান শুরু হলে এরপর তখন ভিড় থাকবে না। এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? দেখাবো কিভাবে ঘুমাই। না, থাক, আপনার মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে শুধু। নির্ঝর হাসে। ছায়া সেই হাসির দিকে তাকিয়ে থাকে। লোকটা বেশ কম হাসে, কিন্তু যতটুকু হাসে ততটুকুই যেন শান্তি। আবহাওয়া হুট করেই মেজাজ খারাপ করেছে। হঠাৎ করেই আকাশ কালো হয়ে মেঘ ঘনিয়ে এসেছে। ছায়া গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। নির্ঝর বাহিরের আবহাওয়া দেখে ভাবছে ভিলার দিকে ফিরবে। হুট করেই ছায়া চিৎকার করে ওঠে। নির্ঝর কিছুটা ভয় পেয়ে যায়। বিবিজান, কি হয়েছে? ছায়া নির্ঝরের হাতটা শক্ত করে চেপে ধরে। আহ, আমার যন্ত্রণা হচ্ছে। মুহূর্তের ভেতরেই ছায়া ঘেমে গিয়েছে। নির্ঝর লক্ষ্য করলো মেয়েটার জামার নিচ ভিজে গিয়েছে। নির্ঝর অপেক্ষা না করে দ্রুত ড্রাইভ শুরু করে। ওইদিকে মরণ বৃষ্টি শুরু হয়েছে, তীব্র আকার ধারণ করেছে। রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। নির্ঝর দ্রুত ফোনটা বের করে অয়নকে কল লাগায়। ভাই, তুমি কোথায়? অয়ন, আমার কথা শোন। তোর ভাবির সমস্যা হয়েছে। আমি হসপিটালে যাচ্ছি।
আম্মাকে নিয়ে দ্রুত হসপিটালে আয়। আল্লাহ, কি বলো? এক্ষুনি আসছি। অয়ন ফোনটা কেটে দ্রুতই পরিবারের কাছে চলে আসে। ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অয়ন অনুষ্ঠানের উপস্থাপিকাকে বলে, প্রেসিডেন্ট সাহেব, কোনো একটা জরুরি কাজে আটকে গেছে, আজকের মতো সবার কাছে ক্ষমা চেয়ে নেবেন প্লিজ। কিন্তু স্যার, কিন্তু নেই ম্যাডাম, প্লিজ বোঝার চেষ্টা করুন। অয়ন বেরিয়ে যায় সবাইকে নিয়ে। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে ছায়া নির্ঝরের হাতে খামচি দিয়ে রক্ত বেরিয়ে ফেলেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে নির্ঝরের হাতের সব কয়টা রগ কাটিয়ে দিয়েছে। তবে নির্ঝরের ভেতরের এখন সেই ব্যথার অনুভূতির কাজ করছে না। সে এখন পাগল প্রায়। হসপিটালে পৌঁছেছে নির্ঝর। ছায়াকে নিয়ে দ্রুতই ভেতরে চলে আসে। ভিজে গেছে সে। ডক্টর দ্রুত ছায়াকে ওটিতে নেয়। তবে ছায়া নির্ঝরের হাত ছাড়তে চাইছে না। স্যার, আপনিও আসুন। ম্যাম হয়তো ভয় পাচ্ছে। ঠিক আছে। নির্ঝরও যায় ভেতরে। এটা হয়তো শুধুমাত্র নির্ঝরের জন্যই সম্ভব ছিল। ছায়ার জন্য সবাই সময় খুবই কম ছিল, কারণ সে অলরেডি বিপদের মুখে পড়ে গিয়েছে। ওটি থেকে ছায়ার চিৎকার আর চিৎকার শোনা যাচ্ছে শুধু। চৌধুরী পরিবারের সবাই হসপিটালে উপস্থিত হয়েছে। অনু ভাবছে, এতটা কষ্ট। অনু রিনিতা বেগমের পাশে এসে বসে। মা, ছায়া শুধু চিৎকার করেই চলেছে, এত কষ্ট হয়। প্রায় 20টা হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করতে হয় এই সময়টায়। বুঝেছ মেয়ে? আল্লাহ। এরপরে একটা সন্তান পৃথিবীতে আসে। বোঝো মায়ের কাছে সন্তান কত দামি হয়। হ্যাঁ, তাই তো। ঘণ্টাখানেক পর ওটি থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ। আনিকা বেগম এতক্ষণ দোয়া করছিলেন। বাচ্চার কান্না শুনে শান্তির নিঃশ্বাস নিলেন। ততক্ষণে হসপিটালে এসে পৌঁছেছে ছায়ার বাবা মা। ওটির ভেতরে ডক্টর বাচ্চাটাকে ক্লিন করে পরিষ্কার কাপড়ে মুড়িয়ে নির্ঝরের সামনে নিয়ে এলো। একটা ছোট্ট মেয়ে সন্তান। কংগ্রাচুলেশন স্যার। নির্ঝরের চোখে পানি। কি নাজুক মেয়েটা, কতটা মায়াবী। নির্ঝর হাত পেতে মেয়েটাকে কোলে নেয়, কপালে চুমু খায়। আমার স্ত্রী অতিরিক্ত ধকল গেছে যে, আপাতত জ্ঞান নেই। কেবিনে শিফট করছি, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। এটা এতটা সহজভাবে হয়ে যাবে ভাবিনি। তবে ওনাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্লিজ আপনারা রক্তের ব্যবস্থা করুন। নির্ঝর একবার বইয়ের দিকে তাকায়। একেবারে নেতিয়ে পড়েছে। নিচু হয়ে ঘাম ঝরানো কপালে চুমু খায় সে। বেবি যান, ধন্যবাদ এত বড় একটা উপহার দেওয়ার জন্য। নির্ঝর তার ফুটফুটে মেয়েটাকে নিয়ে বাহিরে চলে আসে। সবাই অধীর আগ্রহে বসেছিল। নির্ঝরের কোলে বাচ্চাটাকে দেখে আনিকা বেগম সহ সবাই ইমোশনাল হয়ে পড়ে। আনিকা বেগম তার নাতনিকে কোলে নেয়। মাশাআল্লাহ, আমার ঘরে পরী এসেছে, পরী। নির্ঝর অয়নের দিকে তাকায়। রক্ত লাগবে অয়ন? এক্ষুনি ব্যবস্থা করছি ভাই। কেটে গেছে প্রায় 4 ঘন্টা। ছায়াকে কেবিনে শিফট করা হয়েছে। বাহিরে বৃষ্টি শেষে ঝলমলে আলোর দেখা মিলল। আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার, যেন বৃষ্টি কখনো হয়নি। ছায়ার জ্ঞান ফিরতে পাশে নির্ঝর এবং বাবুকে দেখে মৃদু হাসে। নির্ঝর বাবুর দিকেই তাকিয়েছিল। হঠাৎ করেই পাশ ফিরে ছায়ার চোখ খোলা দেখে ফিরে বসে। বেবিজান, ঠিক আছো? হ্যাঁ, দেখো আমাদের বাবু। ছায়া হাসে। নির্ঝর আবারও বউয়ের কপালে চুমু খায়। ধন্যবাদ। ছায়া উত্তরে আবারও হাসে। এমন সময় ছোট্ট মেয়েটা কান্না করে ওঠে। ও কান্না করছে বিবিজান, কি করতে হবে? উতলা হয়ে উঠেছে নির্ঝর। প্রথম প্রথম অদক্ষ বাবার যেমন আচরণ হয় সেটাই করছে নির্ঝর। তখন কেবিনে প্রবেশ করে রাবেয়া বেগম। মা, তুই ঠিক আছিস? হ্যাঁ মা। রাবেয়া বেগম এগিয়ে আসেন। বাবা, ওকে আমার কাছে দাও, ও খাবে এখন, এই জন্য কান্না করছে। জি। নির্ঝর বাবুটাকে শাশুড়ির কোলে তুলে দেয়। রাবেয়া বেগম মেয়েকে সোজা করে বাবুকে কোলে তুলে দেয়। নির্ঝর সবটা পর্যবেক্ষণ করছে। ছোট্ট বাচ্চাটা মায়ের উষ্ণতা পেয়ে কেমন কান্না থামিয়ে দিল। ছায়া ক্লান্ত, তারপরেও অন্য হাতটা দিয়ে বাচ্চাটার মাথায় হাত বোলালো। রাবেয়া বেগম দেখছেন।
তার বাচ্চা মেয়েটাও এখন মা হয়ে গেছে। একে একে সবাই এসে ছায়াকে দেখে গেল। দিনের শেষে ধরণীর বুকে তখন রাতের আঁধার নেমেছে। ছায়া ঘুমিয়ে আছে, তার পাশে ছোট্ট বাচ্চাটা। দুজনেই মায়াবী। নির্ঝর যেন এদের মুখশ্রী দেখেই রাত কাটিয়ে দেবে। এত মায়া কোথা থেকে আসে? এত মায়া করতে হয় বুঝি? নির্ঝর ২-১ মিনিট পর পরই একবার একবার করে বাবুর গালে আর একবার বউয়ের গালে চুমু খাচ্ছে। তার হয়েছে চুমু খাওয়া কাজ। আল্লাহর রহমতে ছায়া এখন বাচ্চা দুজনেই সুস্থ আছে। ডক্টর বলেছে পরিপূর্ণ খাবার খেলে ছায়া আবারও আগের মতো চাঙ্গা হয়ে যাবে। তার জন্য ছায়াকে বেশি বেশি খাবার খেতে হবে। নির্ঝর ঘড়িতে চোখ বোলায়, রাত তখন ১২টা বাজে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে সে। হসপিটালে সে আছে এই জন্য। নির্ঝর এবার উঠে জানালার কাছে চলে আসে। ফোনে অয়নের নাম্বার ডায়াল করে। হ্যালো ভাই, বলো। ঘুমিয়ে গেছিস? না, কাজ করছি। আজকের ইভেন্টের ফুটেজটা চেক করছি। প্রেসিডেন্ট সারা কোথায়? চলে গিয়েছে? এত দ্রুত? হ্যাঁ, কোনো কাজ হয়নি আদনানের সাথে দেখা করে। নির্ঝর বাঁকা হাসে। সে ভাবতে পারেনি এমন কিছু হবে। আসলেই তোমার বুদ্ধির তারিফ না করে পারি না। তাহলে এবার আদনানের ব্যবস্থা করা যাক। কর, যাকে একেবারে করা যাক। নির্ঝর হাসে। কলটা কেটে সে ফিরে যায়। বউ বাচ্চা শান্তিতে ঘুমিয়ে আছে। এর থেকে শান্তির আর কি হতে পারে? এই দৃশ্য লক্ষ কোটি টাকার চেয়েও দামি নির্ঝরের কাছে। রাতে বাবুর ডায়াপার পরিবর্তন করতে ঘুম হলো না নির্ঝরের। ওইদিকে ছায়ারানী ঘুমিয়ে, তার কোনো দিকেই খেয়াল নেই। সকাল তখন ৮টা বাজে। চোখ খুলে নিজের পাশে বাবুটাকে না দেখে ছায়া একটু চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সোফায় নজর পড়ে। নির্ঝর অতি সাবধানে বাচ্চাটাকে কোলে নিয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে। ছায়া হেসে ডাক দেয়, এই যে। নির্ঝর অতিরিক্ত সজাগ, ঘুমিয়েছে। ছায়ার মৃদু আওয়াজে এসে উঠে যায়। হ্যাঁ বলো বিবিজান। ছায়া যেই দিকে সেই দিকেই তাকিয়ে, ঘুমের ঘোরে নির্ঝর অন্যদিকে তাকিয়ে কথা বলছে। ছায়ার মায়া হলো, লোকটা কত করবে তার জন্য। এদিকে আসুন, আমি এদিকে। ও বউ, ওই দিকে। নির্ঝর উঠে চলে আসে ছায়ার পাশে। বসুন। ছায়া হাত বাড়িয়ে নির্ঝরের গাল স্পর্শ করে। ঘুম হয়নি রাতভর? এত কষ্ট কেন করেন? আসুন, পাশে শুয়ে পড়ুন। উহুম, দিন, বাবুকে দিয়ে শুয়ে পড়ুন। বইয়ের শাসন কণ্ঠ শুনে নির্ঝর পাশে শুয়ে পড়ল। ঘুমান। ছায়া বাবুকে হালকা করে পাশে শুইয়ে দিল। বাবুর দিকে ফিরে শুয়ে পড়ল। আর আপনি আপনি এখন পরের সাবজেক্ট। ইস, ছায়া হাসে। ঘুমান, আমি তো আছি। ছায়া বাম হাত নির্ঝরের হাত রেখে বলে, দুটো বাচ্চা। সকাল 10টার দিকে ঘুম ভাঙে নির্ঝরের। ছায়া তখন বাবুকে নিয়ে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ঘুম ভাঙার পর ছায়ার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাচ্চাটার সাথে মিল খোঁজার চেষ্টা করে। এমন সময় সেখানে আনিকা বেগম এলেন খাবার নিয়ে। হসপিটাল থেকে খাবারগুলো ছায়া খেতে পারে না। সে এখন যেটা খাবে সেটাই রান্না করবেন তিনি। মিল খুঁজে লাভ নেই। পেটে পেট মেয়ে মানুষের হলেও চেহারাটা বাপের মতোই হয়। নির্ঝর ঠোঁট চেপে হাসে। আচ্ছা, এই জন্য মিল খুঁজে পায় না? আনিকা বেগম খাবার রাখতে রাখতে হাসলেন। ততক্ষণে ছায়াও ঘুম থেকে উঠে গিয়েছে। আম্মু, আপনি কখন এলেন? একটু আগে। কখন এলেন? একটু আগেই বৌমা। বৌমা, শরীর ভালো এখন? আগের থেকে ভালো লাগছে। ওঠো মা, খেয়ে নাও। আনিকা বেগম বউকে উঠিয়ে হেলান দিয়ে বসায়। ব্যথা আছে? একটু, ঠিক হয়ে যাবে। নির্ঝর, যা বাবা, ওয়াইড রুমে যা, ফ্রেশ হয়ে আয়। নির্ঝর ফ্রেশ হতে চলে গেলে আনিকা বেগম খাবার বের করলেন। তোর দাদি শাশুড়িকে নিয়ে রান্না করিয়েছি চুই ঝাল। জানিস, আমার দাদি বলতো এই সময় চুই ঝাল খেতে হয়, এতে করে নাকি দ্রুত মা সুস্থ হয়ে যায়। ও মা, তাই?
আমার খেতে মন চাচ্ছিল এই রকম খাবার, আমি খাইয়ে দেই। জিজ্ঞেস করছো কেন? আনিকা বেগম হাত ধুয়ে খাবার বেড়ে দিয়ে বউকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করলেন। জানিস ছায়া, আমার নির্ঝর হবার পর বহুদিন তোর শ্বশুর আমার তেমন খেয়াল রাখতে পেরেছিল না। দেশের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল, তখন আমার লেগেছিল পেট কাটা। সে কি যন্ত্রণা! এরপর এরপর আমি পুরোপুরি সার্ভেন্ট নির্ভর হয়ে গেলাম। তখন তোর দাদার শ্বশুরি এই আমার জন্য এরকম করতো। বাহ, দাদি তো তাহলে ভীষণ ভালো মানুষ ছিল তখন থেকেই। তোর দাদি শাশুড়ি তখন থেকেই এরকম, একটু বকবক বেশি করে, কিন্তু ভালো মানুষ। ছায়া হাসে। এর মধ্যে নির্ঝর বেরিয়ে আসে। কি গল্প হচ্ছে? খেয়ে নে, এরপর তোকে বলবো। এটা কেমন কথা? বলার সাথে খাওয়ার কি সম্পর্ক? আনিকা বেগম হাসলেন। আস্তে আস্তে ছায়াকে বলে, নির্ঝর ছোট থাকতে আমি এরকমভাবেই ব্ল্যাকমেল করে খাবার খাওয়াতাম। ছায়া হাসে। দুই শাশুড়ি বউয়ের হাসি দেখে নির্ঝরও হাসে। সকাল গড়িয়ে দুপুর হয়। বাবুকে কোলে নিয়ে ছায়া তাকিয়ে আছে বাবুর মুখের দিকে। কি মায়াবী! ছায়া বাবুর কপালে হাত দেয়, আদর করতে থাকে। নির্ঝর একটু কাজে বের হয়েছিল, সেটা শেষ করে পুনরায় সে হসপিটালে এসেছে। ছায়াকে বাবুকে এমন আদর করতে দেখে নির্ঝর এগিয়ে যায়। ওর নাম কি হবে বিবিজান? আমি কিছু ভেবেছি, শুনবেন? তুমি ভেবে রেখেছো? হ্যাঁ। কি হবে? নির্ঝরণা। নির্ঝর অবাক হয়ে বলে, নির্ঝরণা? হ্যাঁ, বাপের বেটি হয়েছে বাপের মতো দেখতে, তাই নির্ঝরণা। তুমি এ নাম কোথায় পেয়েছ? পেলাম কোথায় এত ভেবে কাজ আছে প্রেসিডেন্ট সাহেব। নির্ঝর বইয়ের হাতে চুমু খায়। ভালোবাসি আমি। আমিও। তবে আমি একটু বেশি। আমার ভালোবাসার জোরে এই সম্পর্কের সুতো এতটা মজবুত। ছায়া হাসে। হ্যাঁ, এটা সত্যি। নির্ঝর ভালো না বাসলে হয়তো ছায়ানীর কখনোই এক হতো না। হয়তো নির্ঝর ভালো না বাসলে এই প্রেমের গল্পটাই হতো না। বেশ কিছুদিন জমিয়ে ঠান্ডা পড়েছে রাজধানীর সানপুরবার্গে। কিছুদিন পর স্নোফল হবে, এটা আবহাওয়া বলেছে। কাল বিকালে নির্ঝর তার ছোট্ট কন্যা সন্তান নির্ঝরণাকে নিয়ে ছায়া রানীকে নিয়ে ভিলায় প্রবেশ করেছে। অতিরিক্ত ঠান্ডার কারণে কামরায় হিটার চালিয়ে দিয়েছে নির্ঝর। ওইদিকে ছায়া রানী নীরবে ঘুমিয়ে আছে। এদিকে অনু নির্ঝরণাকে কোলে নিয়ে ওকে সামলাচ্ছে। ছোট্ট নির্ঝরণা চাচিকে ভীষণ পছন্দ করেছে। চাচির কোলে সে ভীষণ আরাম করে সময় কাটায়। নির্ঝরণা তার বড় বড় চোখ দুটো দিয়ে চাচিকে দেখতে ব্যস্ত, আর অনু নির্ঝরণাকে আদর করতে ব্যস্ত। নির্ঝর বাহিরে ছিল, ভেতরে এসে নির্ঝরণাকে অনুর কোলে দেখে আবারও বাহিরে চলে যায়। এর মানে তার কোনো জায়গা নেই। নিচে এসে দেখে অয়ন বসে আছে লিভিং রুমে। অয়নের পাশে গিয়ে নির্ঝর বসে পড়ে। কি হচ্ছে? কিছু না, ভাবছি। কি ভাবছিস? আমার বউটা বাবুকে পেয়ে আমাকে আর চেনে না। তুই কি আমার মেয়েকে হিংসা করছিস? না না, ওকে হিংসা কেন করব? আমার জানটাই তো ওতে সীমাবদ্ধ। কিন্তু আমি ভাবছি, আমার যখন বাবু হবে তখন তখন কি আমরা দুজন আবার এরকম ঘরের বাহিরে বসে সময় কাটাবো? মিসেস হান, প্লিজ দুটো গরম গরম চকলেট কফি বানিয়ে দিবেন। পাশে থাকা সার্ভেন্ট মহিলা মাথা দোলালো। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। অন সোফায় পা অনু সোফায় পা ওঠাতে ওঠাতে বলল, ভালো বুদ্ধি, কফি মাথাতে সচল করবে। জানো ভাই, ইচ্ছে করে না বউ ছাড়া ঘরে থাকতে। আহারে কি কষ্ট! নির্ঝরও নিজেও পা দুটো উঠিয়ে নেয় সোফায়। তারপর বল, মিস সারার কি খবর? আছে ভালোই। আদনানের ফাঁসির ব্যবস্থা করতে হবে ভাই। করব, সময় দে আর একটু, যেমনটা ভালো বোঝো। এর মাঝেই সার্ভেন্ট কফি হাতে চলে আসে সেখানে। দুই ভাই কফিতে চুমুক দেয়। আরও নানান দেশ সংক্রান্ত কথাবার্তা বলতে বলতে দুই ভাই লিভিং রুমের সোফায় শুয়ে ঘুমিয়ে যায়। ভিলার লিভিং রুমটা যেমন বিশাল, তেমনই সোফাগুলো গতানুগতিক সাইজের থেকে বিশাল।
বিকাল পড়িয়ে সন্ধ্যার সময় মিসেস আনিকা বেগম আর রিনিতা বেগম রুম থেকে নিচে এসে দুই ছেলেকে এমন ঘুমিয়ে থাকতে দেখে অবাক। ভাবি, এরা এখানে কেন ঘুমায়? জানি নাতনি, আমি তো মাত্র নিচে এলাম। ছায়া, অনু ওই দুটো কোথায় সেটাও জানি না। চলো তো নির্ঝরের রুমে গিয়ে দেখি। রিনিতা বেগমের সাথে সহমত হয়ে আনিকা বেগম ওপরে চলে এলেন। নির্ঝরের রুমে ছায়া তখনও ঘুমিয়ে আছে। অনু বাবুকে নিয়ে সোফায় ঘুমিয়ে গিয়েছে। বাহ, এদের বিছানা রুম কিছুই নাই, সব সোফায় ঘুমিয়েছে। তাই তো দেখছি, ভিলার খাটগুলোকে ফেলে দিতে হবে। ওদের কথোপকথন শুনে ছায়া ঘুম থেকে উঠে যায়। চোখ দুটো খুলে পাশে ফিরে শাশুড়ি আর খালা শাশুড়িকে দেখে উঠে বসে। আম্মু, চাচি, আপনারা এখানে? ছায়া সোজা হয়ে তাকিয়ে দেখে অনু সোফায় ঘুমিয়ে আছে নির্ঝরণাকে নিয়ে। আল্লাহ, আপু সোফায় কেন ঘুমিয়েছে? সেটাই তো আমরা বোঝার চেষ্টা করছি। ছায়া উঠে বসে। এখন সে একটু বসতে পারে, ধরে ধরে হাঁটতেও পারে। ও আম্মু, আমাকে নিচে নিয়ে যাবা? আমার না ভালো লাগছে না এখানে থাকতে। ছায়ার আদুরে আবদার শুনে রিনিতা বেগম এবং আনিতা বেগম ছায়াকে নিয়ে নিচে চলে গেলেন। ছায়া গিয়ে নির্ঝর আর অয়নকে লিভিং রুমে ঘুমোতে দেখে অবাক হয়। ওরা এখানে ঘুমিয়েছে? হ্যাঁ, তুই আমার ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছিস। ইস, আমি দিলে অনু আপুও দিয়েছে। একথা শুনে সিঁড়ির ওপরে থাকা অনু বলে, ভাবি মজা তাই না? একা ফাঁসবো কেন? অনু আপুকে নিয়েই ফাঁসবো। ছায়া ফিক করে হেসে দেয়। হ্যাঁ তাই তো। অনু নিচে নেমে আসে। নাও, আমার আম্মাজানের ক্ষুধা পেয়েছে। নির্ঝরনা কান্না করছে। ছায়া গিয়ে নির্ঝরের পাশে পায়ের কাছে বসে বাবুকে নিয়ে, সোনামা আমার কাঁদে না। ছায়া বাবুকে ঘরে ঘুরে খাবার দেয়। রিনিতা বেগম ওদের কম্বল দিয়ে ঢেকে দেয়। এদের শব্দ শুনে দুই ভাইও ঘুম থেকে উঠে যায়। ছায়া পায়ের কাছে দেখে নির্ঝর লাফিয়ে ওঠে। এই বেবিজান, তুমি পায়ের কাছে কেন? আপনি ঘুমাচ্ছেন, আমি নাকি আপনাকে বের করে দিয়েছি ঘর থেকে? কথাটা কি সত্যি? না না, আমার বউ আমাকে বের করে দিতেই পারে না। এ কথা শুনে আনিকা বেগম এসে নির্ঝরের কান ধরে বলে, বউ পারে না, মা পারে। ও আম্মু, তুমি কোথা থেকে এলে? কোথা থেকে আসবো? মেয়েকে পেয়ে তো মাকে ভুলেই গেছিস। তা কি হয় বলো? দেখো, আমার মেয়েও না তোমার মতো। আনিকা বেগম হাসলেন। হ্যাঁ, আমরা বোন বোন না। অনু তাকিয়ে তাকিয়ে দেখে ওদের কাণ্ড। ওর ভালোই লাগছে। শীতের মাঝামাঝি সময়। নির্ঝরণার আগমনের পর কেটে গেছে 3 মাস। পুরো চৌধুরী ভিলা এখন নির্ঝরণাতেই মেতে থাকে। নতুন নতুন দাদা দাদি, মা বাবা, চাচা চাচি হয়েছে সবাই। আদরে আদরে নির্ঝরণাকে যেন আদুরে হয়ে উঠেছে। সকাল থেকে বেশ ঠান্ডা পড়েছে। এখন শীতের মাঝামাঝি সময়। কাল জমিয়ে তুষারপাত হয়েছে। তবে আজ সূর্য উঠলে সব সাদা বরফগুলো গলে পানিতে পরিণত হয়েছে। জাফরানিয়া কি মারাত্মক সুন্দরভাবে সেজে উঠেছে। সানফুরবার্গে সবাই তাদের কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে। গতকাল ছিল সরকারি ছুটি। বিছানায় উবু হয়ে ঘুমিয়ে আছে নির্ঝর। জানালা দিয়ে আসা আলোতে ঘর আলোকিত হয়ে উঠেছে। পাশেই নির্ঝরনা ঘুমিয়ে আছে নীরবে। ছায়া শাওয়ার শেষ করে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার স্বামী আর তার কন্যা যান, দুজনেই তার প্রাণ। নির্ঝরণা আলোর কারণে নড়েচড়ে উঠছে। মেয়েটা বড্ড জ্বালায়। একটু আলো, একটু শব্দ করা যাবে না তার পাশে। সে চোখ খুলে তাকিয়ে থাকবে। এমনিতেও আদরে আদরে বাদর হচ্ছে, এটা ছায়ার ভাষ্য মতে। ছায়া ধীরে গিয়ে জানালার পর্দাটা টেনে দেয়। আজকে সে শাড়ি পরেছে, কাবার্ড ভর্তি শাড়ি। নির্ঝর তাকে শাড়িতে দেখতে পছন্দ করে, কিন্তু নির্ঝরণা পেটে আসার পর শাড়ি পরা হয়নি তার। ছায়া ঘড়িতে চোখ রাখে। অনেক বেঁচে গেছে, একটু পরেই নির্ঝর বেরিয়ে যাবে রাষ্ট্রের কাজে। ছায়া নিচে চলে যায়। এই প্রায় 8 কি 9 মাসের মতো সে নির্ঝরের কোনো খেয়াল রাখে না, কিন্তু এখন তো রাখতে হবে। বরটা দিনকে দিন শেষে তারই।
তবে রোজ যখন দেশে ছিল তখন সে না চাইলেও নির্ঝরের খেয়াল রাখার অভাব পড়েনি। সে ঠিক সময়ে নির্ঝরকে খাবার দিত। ছায়া মাঝে মধ্যে ভাবে রোজ আসলে নির্ঝরকে কি পরিমাণে ভালোবাসতো। রান্নাঘরে প্রবেশ করে সার্ভেন্টদেরকে কাজ করতে দেখে বলে, কি নাস্তা তৈরি হচ্ছে? গুড মর্নিং ম্যাডাম ছায়া। রোজ যেগুলো হয় আর কি। রোজ এক খাবার কেন হবে? আজ ভাত হবে। সার্ভেন্টরা অবাক হয়। সকাল সকাল চৌধুরী পরিবারে ভাত কেউ খায় না। ছায়া হাসে। কি ভাবছেন কেউ খায় না? আজ খাবে। শুনুন তবে রেসিপি। ছায়া রেসিপি বলে বেরিয়ে আসে। সার্ভেন্ট ওর কথা মতো সব খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। তখন বাজে 10টা 20 মিনিট। নির্ঝর পুরোপুরি রেডি হয়ে মেয়েকে কোলে নিয়ে নিচে নামছে। নির্ঝরনা জীবনে আসার পর ডিজাইনারগুলো যেন নির্ঝর ভিলাই একেবারে আসতে দেয় না। তার প্রতিদিনের পোশাক দোকান থেকেই নিয়ে আসা হয়। সেটাই পরে নেয় নির্ঝর। যদিও ছায়ার জীবনে আসার পরই ছায়া সব কিছুই সামলাতো। অসুস্থ হবার পর একটু বদলেছে বিষয়গুলো। ছায়া নিচে থেকে এই দৃশ্য দেখে কতবার মাশাআল্লাহ বলেছে। তবে সে একটু আড়ালে ছিল। নির্ঝর নিচে নেমে ছায়াকে না দেখতে পেয়ে ডাকা শুরু করে, বিবিজান, কোথায় তুমি? আমাকে আর আমার বাবুকে একা একা রেখে কোথায় চলে গেছো? নির্ঝরের মুখে এমন বাচ্চামি বাক্য শুনে সার্ভেন্টগুলো সব হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। ছায়া আড়ালে থেকে সামনে এলো দ্রুত। পাগল আপনি? কি সব বকে যাচ্ছেন? সবাই হাসবে তো। এটা কোনো কথা? আপনি যে একজন প্রেসিডেন্ট, ভুলে যান? তুমি আমার বউ। পুরো দেশ শাসন করি বলে কি তোমাকেও শাসন করবো নাকি? নির্ঝর নির্ঝরনাকে ছায়ার কোলে দেয়। ওর ক্ষুধা পেয়েছে। আর আমারও। টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নিন। তুমি ওকে খাইয়ে আসো, এরপর একসাথে খাবো। তাছাড়া অয়ন আসবে। আচ্ছা। ছায়া উপরে চলে যায় বাবুকে নিয়ে। বাবুকে ঘুম পাড়িয়ে নিচে এসে দেখে সবাই চলে এসেছে। ছায়া জয়েন করলো, সবাই খাওয়া শুরু করবে। ছায়া একবার তাকিয়ে দেখে এই সেই পরিবার যেখানে না আসার জন্য ছায়া কত কি করেছে। ছায়া কত পালাতে চেয়েছে কিন্তু পারেনি কোনোভাবে। এই পরিবার একটা সময় তাকে কম দম বন্ধের মতো লাগতো। আজ দেখো তারা তার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। ছায়ার মা রাবেয়া বেগম ঠিকই বলেছিল, মারে, মানিয়ে নিলে সবই ঠিক হয়ে যাবে। ছায়া জানে তার মা তাকে সবসময় সদ্বুদ্ধি দিয়েছে। বাচ্চা অবুঝ মন তখন না বুঝলেও এখন বোঝে সংসার কি। ছায়াকে নিশ্চুপ থাকতে দেখে অনু কোনোই দিয়ে মৃদু আঘাত করে। কি গো মেয়ে, এমন চুপচাপ কেন? কিছু না, ভাবছিলাম একটা কথা। পরে ভেবো, খেয়ে নাও, ভাইয়া বের হবে তো। ও হ্যাঁ, তাই তো। ছায়া খাওয়া শেষ করে। নির্ঝর, অয়ন, আতিফ চৌধুরী সবাই বেরিয়ে যায় কাজে। বিকালের দিকে দিনে একটু ঠান্ডা কম হলেও প্রচুর ঠান্ডা পড়েছে। তবুও সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। অনু নির্ঝরনাকে কোলে নিয়ে খেলা করছে। তার বড্ড শখ নির্ঝরনাকে। সবার কথার মাঝেই আনিকা বেগম বলে ওঠেন, ছায়া, তৌফিক ভাই আর রাবে আপাকে একদিন ডেকো। কেন আম্মু? আমার নির্ঝরনাকে সেই দিন রেখে গেল আর এলো না, তার জন্যই বলছি। আম্মু, আমরা কিন্তু সময় করে একদিন যেতেই পারি। শীতকালীন ফুলের দাম বেশি হয়, নানান রঙের হয়, আর আমাদের বাগান ভরে থাকে। বাবা এই সময়টায় এইসব নিয়ে বেশি ব্যস্ত থাকে। জাভিদার চৌধুরী সম্মতি জানালেন, ঠিক বলেছ ছায়া, আমরা একদিন যেতেই পারি। বহুদিন চার দেওয়ালের মাঝে থেকে আমারও কোমরটা ব্যথা হয়ে গেছে। রিনিতা বেগম শাশুড়ির কথা শুনে ভাবির দিকে তাকায়। আনিকা বেগম মিনমিনিয়ে বলেন, শোনো, কথা চার দেওয়ালের ভেতরে থেকে কারোর কোমরে ব্যথা হয় আজকাল জানলাম। রিনিতা বেগম হেসে ফেললেন। তিনি জানতেন আনিকা বেগম এমন কিছুই বলবে। অনু আউট অফ জোন। নির্ঝরনা যার কোলে আছে তার অন্যদিকে নজর দেওয়ার সময় খুব কমই থাকে। ছায়া এইসব কাণ্ড দেখে হেসেই খুন। সন্ধ্যার পর প্রায় 8টার দিকে
সিংহদ্বার ভবনের থেকে সবাই ভিলায় ফিরে একসঙ্গে। এরপর সবাই একসঙ্গে ডিনার করে। ডিনার টেবিলে অয়নের পাশে চুপ করে বসে খাবার খাচ্ছিল অনু। এমন সময় অয়ন খাবার তুলে দেয় অনুর প্লেটে। অনু তাকিয়ে রয় অবাক হয়ে। এত কম খাও কেন? মানুষের পেট তোমার নাকি পাখি? বেশ কিছুদিন ধরে দেখছি এত কম খাচ্ছ কেন? উপস্থিত সবাই অয়ন এবং অনুর দিকে তাকিয়ে আছে। অনু ঠোঁট উল্টে বলে, আপনি যে বললেন তুমি মোটা হয়ে যাচ্ছ, কম খাও। রিন্টা বেগম এ কথা শুনে রেগে গেলেন। অয়ন, তুই আমার বউকে এই কথা বলেছিস? মা, আমি মজা করেছিলাম। নির্ঝর খাওয়া বন্ধ করে বলে, মজা করে আর যাই করো, এমন কথা বলো না। এরপর স্ত্রীকে এমন বলবে না। আমাদের নবীও তো বিষয়টিকে ঘৃণা করত। মজা করে স্ত্রীকে আঘাত দেওয়াটাও আঘাতের ওপরেই পড়ে। দুটো চড় দিতে অনুর মনে থাকতো না, কিন্তু এই কথাটা অনুর মনে আছে, কারণ কথার আঘাত বড্ড বেশি যন্ত্রণা দেয়। অয়ন মাথা নোয়ালো। এরপর অনুর প্লেটে পর্যাপ্ত খাবার তুলে দিল। খাওয়ার মাঝে সার্ভেন্টরা কোলে থাকা নির্ঝরণা কান্না করে উঠল। ছায়ার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তবে নির্ঝর তখনও খাচ্ছিল। প্রথমে নির্ঝর উঠতে গেলে ছায়া বাধা দেয়। আপনি খেয়ে নিন, আমার শেষ, আমি ওকে নিয়ে কামরায় যাচ্ছি। শুভরাত্রি সবাইকে। ছায়া নির্ঝরণাকে নিয়ে কামরায় চলে যায়। নির্ঝরণা ঘুম পাড়িয়ে ছায়াকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হবার পর আয়নার সামনে এসে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় দুটো ঠান্ডা হাত তার কোমর জড়িয়ে ধরে। ছায়া কেঁপে ওঠে। ছায়ার কম্পন দেখে নির্ঝর বাঁকা হাসে। ছায়ার পরনের চাদরটা হালকা সরিয়ে খোলা ঘাড়ে ওষ্ঠ ছোঁয়ায়। বহুদিন পর নির্ঝরের এমন পাগলামি স্পর্শ অনুভব করছে ছায়া। কেমন শিউরে ওঠে। ছায়ার শরীরের শিহরণ যেন নির্ঝরকে মাতাল করে তুলেছে। সে নেশা করেনি, তবুও নেশালো কণ্ঠে বলে, বিবিজান, গত 5 মাস ধরে আমি অনাহারে ভুগছি। এবার তো আমাকে আমার অনাহারটা গ্রহণ করতে দাও। ছায়া কম্পিত কণ্ঠে উত্তর দেয়, কিন্তু কি? নির্ঝর না ঘুমিয়ে আছে। নির্ঝর বাবুকে দোলনায় শুয়ে ছায়াকে টেনে নিজের কোলে বসায়। এক হাতে ছায়ার কোমর জড়িয়ে অন্য হাতে ছায়ার চুল সরিয়ে দিতে দিতে বলে, বিবিজান, রাতের দৈর্ঘ্য লম্বা হবে। আগে থেকেই দুঃখিত তার জন্য। কথাটা বলে ছায়াকে বিছানায় ফেলে তার ওপরে চলে আসে নির্ঝর। এ যেন সেই পুরাতন নির্ঝর। তার স্পর্শে কেমন ব্যথা, তবুও তার সহ্য করা যায়। কিছুক্ষণের মাঝেই কামরার আবহাওয়া বদলে যায়। ছায়ার মৃদু স্বরের আওয়াজে নির্ঝরের করা ভালোবাসাময় অত্যাচার বেড়ে যায় প্রতিবার। তবে ছায়াও তা সহ্য করে নেয়। বহুদিন, সত্যি বহুদিন পর লোকটার থেকে পাওয়া ভালোবাসাগুলো সে হারাতে চায় না। মুহূর্ত ছিল ভীষণ অন্যরকম। শীতের মাঝেও দুজন ঘেমে একাকার। নির্ঝর ছায়ার কণ্ঠনালীতে আঁকা চিহ্নগুলো দেখে বলে, আমার, শুধুই আমার। ওর প্রতিটা কথাই যে ঠিক কি লুকিয়ে আছে ছায়া খুঁজে পায় না। তবুও সে এই পর্যায়ে এসে নির্ঝরের সাইকোনেসটাকে সাধারণ ভালোবাসা উভয়কেই ভালোবেসে ফেলেছে। শীতের রাতে 12টার পর আন্তর্জাতিক সময়ে তখন দিনের শুরু। জাফরানিয়াতে পুনরায় তুষারপাত শুরু হয়েছে, ফলে ঠান্ডা বেড়েছে। কামরার ভেতরের হিটার অন করে দিয়েও যেন কাজ হচ্ছে না। অনু কম্বলের নিচে থেকেও ঠক ঠক করছে। অয়ন ল্যাপটপে কাজ করছিল, বউকে এমন ঠক ঠক করতে দেখে ল্যাপটপটা বন্ধ করে দেয়। আসলে অন্য সবার থেকে অনুর শীতটা একটু বেশি। অয়ন ল্যাপটপটা কোলের ওপর থেকে পাশে রেখে কম্বলের নিচে চলে আসে। অনু একটা বলের মতো নিজেকে কুঁকড়ে নিয়েছে। অয়ন ডান হাত অনুর জামার ভেতরে প্রবেশ করিয়ে অনুকে হ্যাচকা টান মারে। এই শীতে সদ্য উষ্ণ হওয়া শরীরে এমন ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে ওঠে অনু। কি করছেন? অয়ন কথা বলে না, কিন্তু ওর ওষ্ঠজোড়া বিচরণ করছে অনুর ঘাড়ে। অনুর পেটে বলিষ্ঠ হাতের বিচরণ বাড়ছে। এ কেমন, এমন কেন? বরকে রেখে ঘুমোতে নেই, জানো না? অয়নের কণ্ঠ মাতাল মাতাল ঠেকছে। কিন্তু এটা কোনো ড্রাগস ছাড়াই। বউ জান ভালোবাসতে দিবা? কিন্তু
অয়ন অন্য হাতে আঙ্গুলে অনুর ঠোঁটে রাখে। এত কথা কেন বলো? চুপ থাকবা? তোমার কি কসরত করতে হবে? কসরত তো আমি। অনুর গাল কান লাল হয়ে গিয়েছে। বেহায়া, কত বড় বেহায়া! মুহূর্তের ভেতরেই অয়ন অনুর ওপরে চলে আসে। অনু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনুর শরীরের কম্বলটা টেনে নিল অয়ন মাথা পর্যন্ত। সবই অন্ধকার। অনুর কানের কাছে মুখ নিয়ে যায় অয়ন। ভালোবাসি বউজান, সেই ভালোবাসা একটু প্রয়োগ করতে দাও। অয়নের কথায় অনুর শরীর কেঁপে উঠছে। আমি অয়নের কথাগুলো শিহরণ জাগাচ্ছে অনুর শরীরে। বারবার কুঁকড়ে উঠছে সে। এদিকে অয়ন এই বিষয়গুলোকে অনেক এনজয় করছে। তার স্পর্শে তার বউ যে কুঁকড়ে উঠছে, এটা তাকে আনন্দ দিচ্ছে। অনু এখনো প্রথমবারের মতোই লজ্জা পায়। কিছুক্ষণের মাঝে এই তীব্র শীতকে উপেক্ষা করে দুজনই ঘেমে নেমে একাকার। অয়ন এক টানে কম্বলটা টেনে নামিয়ে দেয়। অনু অয়নের বুকে মুখ গুজে, এমন করিয়েন না প্লিজ। আলোতে বউজান, আলোতে তোমাকে দেখতে সুবিধা হয়। দেখুন। অয়ন কিছু বলতে সুযোগ দেয় না তাকে, উল্টো ওর ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। অনুর মৃদু আর্তনাদ করার উপায়টাও বন্ধ হয়ে যায়। রাতের গভীরতাকে হার মানিয়ে অয়নের আবেশে প্রায় অর্ধেক রাত পার করে অনু। শেষের দিকে এসে অনুর ক্লান্তি অয়নকে বাধা দেয়, বউকে আর না জ্বালায় বলেই সে ওয়াশরুমে চলে যায়। সকাল সকাল ছায়ার ঘুম ভাঙে নির্ঝরনার কান্নার শব্দ শুনে। ছায়া চোখ খুলে আশেপাশে নির্ঝরনাকে খুঁজে পায় না। ছায়া ভালো করে চোখ খুলে দেখে, নির্ঝর সামলাতে চাইছে কিন্তু পারছে না। ছায়া হাসে, আমাকে দিন, ওর ক্ষুধা লেগেছে। তুমি উঠে গেছো বিবিজান? দিন। নির্ঝর ছায়ার কোলে বাবুকে শুইয়ে দেয়। ছায়া নির্ঝরনার কপালে চুমু দেয়। আমার ছোট্ট মেয়েটা, কেন কান্নাকাটি করো বাবুটা? কেন পাপা খেতে দেয় না? দেয় না পাপা খেতে? নির্ঝর ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি কিভাবে খাবো? এটা তো কিভাবে সম্ভব? নির্ঝরের এমন কথা শুনে ছায়া শব্দ করে হেসে দেয়। সকালের সূর্যের এক ফালি আলো জানান দিয়ে কামরার ভেতরে প্রবেশ করছে। সেটা সোজা মা মেয়ের ওপরে এসে পড়ছে। রাতের স্নোফল হওয়ার পর আজ সকালে আবার আকাশ পরিষ্কার। নির্ঝর হাসে। এরই তো তার জীবন, তার জীবনের সব। নির্ঝর দুজনের কপালে চুমু খায়। দুপুরের দিকে রিনিতা বেগম নির্ঝরনাকে কোলে নিয়ে বসে আছেন। জাওহিদা চৌধুরীও দেখছে নির্ঝরনা কি মিষ্টি করে হাসে। ছায়া এবং অনু বসে গল্প করছে। আপু, তোমায় মলিন দেখাচ্ছে কেন? কই, মনে হচ্ছে ক্লান্ত। রাতে ঘুম হয়নি? ইস, এই ঠান্ডায় রাতে ঘুম কেন হবে না? অনু কথা বলে না। সাত সকালে উঠিয়েছে তাকে। অয়ন যে আজ সকাল সকাল বেরিয়েছে কোনো এক কাজে, তাই তার সঙ্গে অনুও উঠেছিল। এরপর আর ঘুমানোর সুযোগ পায়নি সে। তাই তো তাকে মলিন দেখাচ্ছে, ভীষণ মলিন। ছায়া দেখে অনুর বাম হাতের কেনি আঙ্গুলে কামড়ের দাগ। ছায়া ঠোঁট চেপে হাসে। অনু, একটা কথা বলবো? বলো। ছায়া। অনু হাতটা উঠিয়ে ইশারা করে, ভাইয়া এইখানে ছাড় দেয়নি? ছায়া মিটমিট করে হাসছে। অনু লজ্জা পেয়ে যায়, গাল লাল হয়ে গিয়েছে ওর। পাজি মেয়ে, এত নজর কিভাবে যায়? তুমিই বলো, এটা সামনাসামনি। তুমি কিভাবে বললে এই কামড় সে দিয়েছে? গলার দাগগুলো দেখে পা ভারী পাজি তুমি। কান মলে দেবো কিন্তু। না না, দিও না প্লিজ। দুজনে হেসে খুন। মিসেস আনিকা বেগম ওদের কাছে এসে বসলেন। কি ব্যাপার, দুজনের ভেতরে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে? ও আম্মু, কিছুই না, এমনিতেই গল্প করছি। আনিকা বেগম দুই বইয়ের মাঝে বসে আছে। আচ্ছা, কি গল্প হচ্ছে আমিও শুনি। ছায়া একবার তাকায় অনুর দিকে। অনুর চোখ রাগায়। ছায়া চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর চৌধুরী ভিলায় দুটো গাড়ি প্রবেশ করে। আতিফ চৌধুরী এবং আতিক চৌধুরী ফিরেছেন। দুই ভাই ভেতরে এসে প্রথম নির্ঝরনাকে নিচে দেখে ওর দিকে এগিয়ে যায়। নির্ঝরনাকে স্পর্শ করার আগেই আনিকা বেগম বললেন, এই যে দুই ভাই বাহির থেকে এসেছেন, ফ্রেশ হয়ে আসুন। আমার নাতিনকে এভাবে ধরতে দেব না আমি। আতিফ চৌধুরী দাঁড়িয়ে গেলেন। ও হ্যাঁ, তাই তো, ফ্রেশ হই নাই এখনো। যাই ফ্রেশ হয়ে আসি। আনিকা বেগম হাসলেন। জাহিদা চৌধুরীও মিটমিট করে হাসলেন। এই পরিবারে বউদের কথা শুনে চলাটা পরম্পরা।
বউদের মিষ্টি কথাগুলো শুনলে পাপ কি, এতে সংসারে শান্তি ফেরে। দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে সিঙ্গাপুর। রোজ নিজের ব্যাগ প্যাক করে ফেলেছে, সে দেশে ফিরবে কাল। বহুদিন বিদেশের মাটিতে আছে, আর ভালো লাগে না। আজ রাতটা সে হ্যারির সঙ্গে কাটাবে। হ্যারি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে তার জন্য। একটা লাল গাউন পরে রোজ রেডি হয়ে বসে আছে হ্যারির জন্য। কিছুক্ষণ পর হ্যারি আসে ওর অ্যাপার্টমেন্টে। দুজনে বেরিয়ে যায় তাদের উদ্দেশ্যে। ডিনার টেবিলে পুরো চৌধুরী পরিবার আছে। সার্ভেন্ট সার্ভ করছে খাবার। অন্য পাশে একটি মেয়ে সার্ভেন্ট নির্ঝরণাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নানান কথাবার্তা চলছে। হঠাৎ অয়ন বলে, আম্মু কাল রোজ আসছে, কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। কি, রোজ আসছে? আর তুই আমাকে এখন বলছিস? সরি আম্মু, আমি কিছুক্ষণ আগেই জেনেছি। রিনিতা বেগম খুশি হয়ে যায়। বহুদিন পর রোজ ভিলায় ফিরবে। এই আনন্দ বলে বোঝানোর মতো ভাষা খুঁজে পায় না রিনিতা বেগম। ছায়া একবার নির্ঝরের দিকে তাকায়। সে তার মতো খাওয়াতেই ব্যস্ত। ছায়াও খাওয়াতেই মনোযোগ দিল। নির্ঝরণা ঘুমিয়ে গেলে ছায়া ওকে ঠিকঠাক করে শুইয়ে দেয়। নির্ঝরণার কপালে চুমু খায়। মেয়েটার গালে কপালে চুমু খাওয়াতে ছায়া যেন আসক্ত হয়ে গিয়েছে। নির্ঝরের ফোনে কথা বলছিল, কিছুক্ষণ পর কল কেটে কামরায় প্রবেশ করে। ছায়ার পাশে এসে বসে। বিবিজান, জি, কি করেছো? আমার ডিউটি কি বলেন সেটাই করছি। বিবিজান, একটা কথা বলি। হ্যাঁ, আমার আর একটা বোনও নেই, আমরা আর একটা বাবু নেই, কি বলো? খুবই ইনোসেন্ট সেজে কথাটা বলল নির্ঝর। ছায়া ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ওর বয়স মাত্র 3 মাস, কিন্তু ও বড় হয়ে যাচ্ছে। আরেকটা বাবু হলে। ছায়া ফিরে যায়। আপনার ভাইকে বলুন আমি এখন পারছি না, সরি। নির্ঝর তাকিয়ে থেকে ছায়ার দিকে। বাহ, কি সুন্দর বুদ্ধি দিলি যে। ছায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আপনি না ওদের বড় ভাই? অয়নের সাথে বড় ভাইগিরি দেখাবো বিবিজান? এরা কি বেহায়া আল্লাহ! মোটেও না, আমরা ফ্রি, বুঝেছো? নির্ঝরণার কান্নায় সকাল থেকে অস্থির চৌধুরী ভিলা। মেয়েটা কেন যে এতটা শব্দ করে কান্না করছে কেউ ভাবেই সামলাতে পারছে না। ছায়া সোফায় বসে আছে। নির্ঝর মেয়েকে কোলে নিয়ে হাঁটছে এদিকে ওদিকে। আজ তার যাওয়া হয়নি সিংহদ্বার ভবনে। কি একটা অবস্থা! মেয়েকে কান্না করতে দেখে বাপ কিভাবে যাবে কাজে? রাজ্য একদিকে এবং তার কন্যা একদিকে। আনিকা বেগম বুঝতে পারছে না কি হলো। নির্ঝরণা সাধারণত অনেক ঠান্ডা একটা বাচ্চা, এতটা কান্না সে কখনোই করে না। ছায়া উঠে দাঁড়ায়। দিন, আমাকে দিন, একটু চেষ্টা করে থামানোর। নির্ঝর মেয়েকে ছায়ার কোলে তুলে দেয়। নির্ঝরণাকে সামলাতে সেও হিমশিম খাচ্ছে। বহুক্ষণ পর মেয়েটা কান্না থামায়। ফর্সা মুখটা লাল হয়ে আছে। সবাই চিন্তিত ছিল এতটা সময়, এখন একটু ভালোই লাগছে। ডক্টর বলেছে এটা স্বাভাবিক, বাচ্চারা মাঝে মধ্যে এমন কান্নাকাটি করেই থাকে। নিজেদের অনুভূতি ব্যক্ত করতে পারে না কোনো বাচ্চা, আর এই কারণেই তারা কান্নাকাটি করে। নির্ঝরণা ঠান্ডা হলে ছায়া ওকে শুইয়ে দেয়। সকালে উঠেছে সে, ঘুম নেই চোখে আর। নির্ঝর কামরায় এসে দেখে ছায়া শুয়ে আছে মেয়ের পাশে। নির্ঝর গিয়ে ছায়ার কপালে চুমু খায়। খারাপ লাগছে? হুম, ঘুমিয়ে যাও তাহলে। আপনি ঘুমাবেন না? না, আমি চলে যাই, আমার অনেকগুলো কাজ আছে। কিন্তু আপনিও ভোরে উঠেছেন, আপনারও তো ঘুম হয়নি। নির্ঝর ছায়ার পাশে বসে। বাবাদের অনেক কিছুই করতে হয় জানো বিবিজান। যখন ছোট ছিলাম তখন বাবাকে রেখে সময় কাটাতে মন চাইতো না। আপনার মেয়েও আপনাকে ভীষণ ভালোবাসে। নির্ঝর তার বউ এবং মেয়ের কপালে চুমু খায়। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। ছায়া ঘুমিয়ে যায়। বিকালের দিকে রোজ আসে ভিলায়। অনু লিভিং রুমে ছিল। সদর দরজায় রোজাকে দেখে উঠে দাঁড়ায়। রোজ এসে অনুকে জড়িয়ে ধরে। ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। এর মাঝে রিনিতা বেগম, আনিতা বেগম এবং জাহিদা চৌধুরী সবাই চলে আসে সেখানে। রোজ সবার সাথে কুশল বিনিময় করে। নির্ঝর বা ছায়া কাউকেই দেখছি না। ছায়া ক্লান্ত ছিল, তাই আজ নিচে আসেনি। সকাল থেকে বাচ্চাটা বিরক্ত করছে। অনুর কথাই রোজের কেমন একটা যেন লাগে ওর। বাচ্চাটা ভুলেই গিয়েছিলাম, দেখা যাবে বাচ্চাটাকে। অবশ্যই, তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়। মায়ের কথায় রোজ গেল নিজের কামরায়।
বিকালের দিকে নির্ঝরনাও ঘুম থেকে উঠেছে। ছায়াও ফ্রেশ হয়ে নির্ঝরনার পাশে এসে বসলো। মায়ের আগমন টের পেয়ে নির্ঝরনা খিলখিল করে হাসে। ছায়া মিষ্টি হেসে মেয়েটাকে বুকে চুমু খায়। মিষ্টি মেয়ে আমার। নির্ঝরনা ছায়ার গলার চেনটা টাইট করে ধরলো। ছায়া হেসে নির্ঝরনার কপালে গালে চুমু খায়। মাম্মা, আমার সোনা বাচ্চা। ছায়ার প্রতিটা চুমুতে নির্ঝরনা হেসে দিচ্ছে। ছায়াও মেয়ের সঙ্গে খেলতে ব্যস্ত। এমন সময় হঠাৎই দরজায় টোকা পড়ে। ছায়া ফিরে চায়। রোজ দাঁড়িয়ে। মেয়েটা আগের থেকে সুন্দর হয়েছে। আসবো? ছায়া উঠে বসে। এসো না। রোজ এগিয়ে আসে। রোজ প্রথম নির্ঝরনাকে দেখে। একেবারে নির্ঝরের ফটোকপি। মাশাআল্লাহ, একেবারে নির্ঝরের মুখশ্রী। ছায়া হাসে। ওকে একটু নেব? হ্যাঁ, অবশ্যই। ছায়া নির্ঝরনাকে রোজের কোলে দেয়। রোজ ওকে নিয়ে বসে। কি মিষ্টি ছায়া ও! দেখো কিভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়ে থাকে। একমাত্র ফুপি না তুমি? আমি ফুপি হয়ে গেছি? হ্যাঁ। রোজের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে মনে বলে, চেয়েছিলাম তার সন্তানের মা হতে। সত্যি, আমার জীবনের সব থেকে বড় অপূর্ণতা হলো তাকে না পাওয়া। একটা বড়সড় ধাক্কা খেয়েছি আমি। রোজকে কথা বলতে না দেখে ছায়া জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। চলো তাহলে আমরা নিচে যাই। হ্যাঁ। কিছু মনে না করলে আমি নিয়ে যাই? হ্যাঁ, অবশ্যই। সন্ধ্যার দিকে সার্ভেন্ট কতগুলো চা কফি গরম গরম সার্ভ করছে। তার সাথে স্ন্যাক্স সার্ভ করছে। সবাই বসে গল্প করছে। রোজ আগে থেকে প্রাণোচ্ছল হয়েছে। হাসি খুশি হয়েছে। অনু নির্ঝরনা কোলে নিয়ে খেলছে। কিছুক্ষণের মাঝে ভিলায় গাড়ি প্রবেশ করে। প্রেসিডেন্ট এসেছে। অয়ন, আতিফ চৌধুরী সবাই প্রবেশ করেছে ভিলায়। নির্ঝরের পরনে আজ ছিল পুরো কালো পোশাক, কালো কোট, কালো প্যান্ট। বাম হাতের ঘড়িটা যেন তার অভিব্যক্তির প্রতিচ্ছবি। আজ জাফরানিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা নয়, তুষারপাতও হয়নি। আজ রোদ ছিল অনেকটা সময় ধরে, তাই শীতের প্রভাব কিছুটা কমেছে। এখন কমবে শীত। সামনে গ্রীষ্মকাল আসছে। নির্ঝর যখন ভিলায় প্রবেশ করে, গার্ডসরা সবাই মাথা ঝুঁকিয়ে বউ করে ওঠে। নির্ঝর সোজা ভিলায় প্রবেশ করে দেখে লিভিং রুমে সবাই বসে আছে। নির্ঝর ছায়ার দিকে তাকায়। ছায়া হেসে দেয় নির্ঝরকে দেখে। নির্ঝরও হাসে। আসছি, ফ্রেশ হয়েই আসছি। নির্ঝর সোজা ওপরে চলে যায়, সাথে বাকিরাও। এই বাড়িতে বাহির থেকে আসার পরপরই কেউ ফ্রেশ না হয়ে বাচ্চার কাছে আসে না। রোজ দেখলো নিয়মটা ভালোই, তবে এতদিন পর নির্ঝরকে দেখে হৃৎস্পন্দন গতিটা কেমন যেন বৃদ্ধি পেল মনে হলো। কিছুক্ষণ পর সবাই ফ্রেশ হয়ে নিচে আসে। আতিফ চৌধুরী রোজাকে জড়িয়ে ধরে। আমার সোনা বাচ্চা, কেমন আছিস মা? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোকে ছাড়া ভিলা ভালো লাগে না। আমি পড়ালেখাটা শেষ করি। হ্যাঁ, সেটাই কথা। নির্ঝর এসে অনুর পাশে বসে। দাও, আমাকে দাও। অনু নির্ঝরনাকে দিয়ে দিল নির্ঝরকে। আমার সোনা বাচ্চাটা। ঠিক আছো আম্মা? নির্ঝরনা হাসে। বাবা আসলেই নির্ঝরনা হাসে। আম্মু দেখো, তোমার নাতনি আমাকে দেখলেই হাসে। হাসবে না? তুই আব্বা জানো না, পাপা বলতে হবে। আতিফ চৌধুরী এগিয়ে এলেন। ভাবি, মনে আছে নির্ঝর যখন প্রথম বলা শিখলো তখন আপনি বলেছিলেন, আব্বা বলো আব্বা। নির্ঝর কেন কোনোভাবে আব্বা ডাকেন, সে বলতো পাপা পাপা। হ্যাঁ, মনে আছে। তোমার ভাতিজা সেই আদি আমলের প্রতিভাবান গোলা। রোজ এতদিন পর সবার আনন্দ দেখে ভাবছে, দেশ ছাড়া কি আদৌ উচিত হবে? রাতের খাবার শেষে অনু নিঃশব্দে কামরায় ঢুকলো। ভেতরে অন্ধকার, লাইট বন্ধ। কপাল কুঁচকে গেল তার। ফোনের ফ্ল্যাশ অন করে সামনে তাকায়। শূন্য শয্যা, কোথাও কেউ নেই। অবাক হয়ে সুইচ বোর্ড অন করতেই ঘর ভরে উঠল আবারও। হঠাৎ পেছন থেকে উষ্ণ বাহু জড়িয়ে ধরলো তাকে। চমকে উঠল অনু। অয়ন, কোথায় ছিলেন আপনি? অয়ন ঠোঁটে বাঁকা হাসি এঁকে অনুর ঘাড় ছুঁয়ে বলল, মাথায় অনেক ভাবনা ঘোরে, তবে সব কল্পনায়। কেবল তুমি, শুধুই তুমি। কথা শেষ হবার আগেই অয়ন টেনে নিল অনুকে। শয্যার নরম চাদরে ঢলে পড়ল সে।
অনুর বিস্মিত চোখ স্থির রইল অয়নের দিকে। কি হচ্ছে আপনার? অয়ন তার চোখ গভীরে ডুবে আছে, ফিসফিস করে বলল, একটা বাচ্চা লাগবে। নির্ঝরণা বড় হয়ে গেলে নিঃসঙ্গতা কাকে দিয়ে ভরাবো? আমাদের ভালোবাসায় আরেকটা ছায়া চাই। অনুর চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপা শব্দ। কে এমন পাগলামির বুদ্ধি দিয়েছে আপনাকে? ছাড়ুন আমায়। অয়ন মৃদু হাসল। বউজান, ধরাটাই তো ছাড়ার মতো এক খেলা। কোনো উত্তর দেবার সময় পেল না অনু। অয়ন তার সমস্ত দ্বিধা গলিয়ে দিল নিজের গভীর স্পর্শে। অনুর শরীর কেঁপে উঠল, কানের লতিতে হালকা কামড়ে মৃদু আর্তনাদ করে উঠল তার ঠোঁট থেকে। অয়ন থমকে তাকালো, চোখে মুগ্ধতার দীপ্তি। তোমার এই শব্দগুলো ভয়ানক মধুর। অনু আর কিছুই বলতে পারল না। তার সমস্ত সত্তা ধীরে ধীরে গলে গেল অয়নের ভালোবাসার অগ্নিতে। রাতটি হয়ে উঠল অনন্ত, যেন সময়ের সব ঘড়ি থেমে গেছে কেবলই তাদের জন্য। বেশ কিছুদিন কেটে গেছে, রোজ ভিলাই এসেছে। এ পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আজ বেশ মেঘলা মেঘলা দিন। এটাই হয়তো শেষ শীতের দিন। এরপর তেমন শীত পড়বে না। বসন্ত আসবে, গ্রীষ্ম। ছায়া নির্ঝরণাকে কোলে নিয়ে বাগানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নির্ঝরণা এখন ঘাড় সোজা করে কোলে থাকতে পারে। বাহিরে ঠান্ডা, তাই কাচের দরজা বন্ধ। এপাশ দিয়ে ছায়া এবং তার ছোট্ট মেয়েটা প্রকৃতি দেখছে। নির্ঝরণার চোখ দুটো হয়েছে মায়ের মতো। ছায়ার চোখ দুটো যেমন কাচের মতো স্বচ্ছ, তেমন নির্ঝরণার চোখ দুটো কাচের মতো গোল গোল, চোখে দুটো মায়াবী। নির্ঝরণার সবটুকু দেখতেই নির্ঝরের মতো হলেও চোখ দুটো মায়ের মতো পেয়েছে। দুই মা মেয়েতে মিলে যেন ধ্যানে তাকিয়ে আছে। আসলে ওদের দুজনেরই প্রকৃতি বেশ পছন্দ। নির্ঝরণা হুট করে ছায়ার কাঁধে মাথা এলিয়ে দেয়, অর্থাৎ সে ঘুমাবে। ছায়া মেয়ের কপালে চুমু খায়। এই বাচ্চাদের সাথে মায়ের মুহূর্তগুলো কোনো মাই ভুলতে পারে না। আমার সোনা বাচ্চাটা। এমন সময় হঠাৎই সদর দরজা খুলে ভেতরে এলো অনেকগুলো ইয়াং ছেলে। ছায়া হঠাৎই হওয়া কাণ্ডে একটু ভয় পেয়ে যায়। ছেলেদের সাথে দুই একজন মেয়েও আছে। ছায়া ভুরু কুঁচকে তাকায়। ওদের ভেতর একজন মেয়ে এগিয়ে আসে। হেই, সার্ভেন্ট নাকি এখানে? বলতে পারো প্রিন্সেস রোজের কামরাটা কোথায়? কথাটা শুনে মেজাজ এতটা বিগড়ে গেল, পারলে একটা থাপ্পড় খায় মেয়েটা। কিন্তু নির্ঝরণা কোলে, তাই আর হাত উঠালো না ছায়া। প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরীর একমাত্র স্ত্রী মির্জা মেহেরিন ছায়া। মিসেস চৌধুরী এই বাহিলার মালকিন বলতে পারেন। এখন বলুন, খয়রাতির মতো এসেছেন, কি জিনিস ভিক্ষা দিয়ে সাহায্য করতে পারি? ছায়ার কথা শুনে মেয়েটার পেছনে দাঁড়িয়ে থাকা সবাই হো হো করে হেসে দেয়। মেয়েটা বিরক্ত হয়, তবুও দ্বিতীয়বার কথা বলার সাহস নাই। এখন কিছু বললে ছায়া নিশ্চিত থাপ্পড় মারবে। কিন্তু রোজ যে বলেছিল মেয়েটা নরম স্বভাবের, গ্রামে থাকতো, বেশি তেজ নেই। ছায়া বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করে, কারা আপনারা? এভাবে কারোর ভিলায় প্রবেশ করেছেন কিভাবে? পারমিশন আছে? ওদের ভেতরের একজন সুদর্শন ছেলে এগিয়ে আসে। ম্যাডাম ছায়া, আমি রোহান। আর আমার বান্ধবীর তার ছেঁড়া আছে, ওর কথায় কিছু মনে করবেন না। আমরা প্রিন্সেস রোজের বন্ধু এবং বান্ধবী। ও আমাদের আজ ইনভাইট করেছিল। আচ্ছা, বসুন এখানে, আমি সার্ভেন্ট পাঠাচ্ছি। ছায়া নির্ঝরণাকে নিয়ে সেখান থেকে সরে আসে। সার্ভেন্টকে ডেকে বলে, রোজকে ডেকে দাও, তার বন্ধুরা এসেছে। জি ম্যাম। হুট করে রেহান নামক ছেলেটা আবারও এগিয়ে আসে। মিসেস চৌধুরী। থেমে যায় ছায়া, ফিরে তাকায়। জি বলুন। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের কন্যা? জি। আমি ওকে একটু ছুঁয়ে দেখতে পারি? জি না, আমার মেয়ে সবার সাথে কমফোর্ট নয়। কথাটা বলে ছায়া কামরার দিকে চলে যায়। যদিও ছায়া ব্যক্তিটা এতটাও রুড নয় কখনোই, তবুও সে এমন আচরণ করলো কারণ ওর সাথে প্রথমে ভালো আচরণ করা হয়নি। রেহান শুধু ছায়ার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাকে এর আগে ছবিতে দেখার সুযোগ হয়েছিল। মারাত্মক সুন্দরী মেয়েটা। রেহানের ধ্যান ফিরে নেওয়ার কোনোই আঘাত খেয়ে। এই, হ্যাঁ বল, কি দেখছিস? দেখছি মেয়েটাকে। রুড? তুই প্রথম রুড ছিলি, কিন্তু রোজ বলেছিল মেয়েটা মারাত্মক বোকা। প্রেসিডেন্টের বউ ভাই, বোকা হলে চলে না। নোয়ার রাগ হচ্ছে। রোজাকে খুশি করার জন্য মূলত সে কাজটা করেছিল।
দুপুরে টেবিলে রোজের বন্ধুকে খাবার সার্ভ করা হয়। সবাই হাসি ঠাট্টা করছে। চৌধুরী পরিবারের সবাই আছে, ছায়াও আছে। যেহেতু সে মেয়েটাকে দাঁত ভাঙা জবাব দিয়েছে, তাই কাউকে আলাদা করে কিছুই বলেনি। রিনিতা বেগম মেয়ের বন্ধুদের জন্য খুব সুন্দর আয়োজন করেছেন। রেহান বাবা, এটা খাও। আন্টি, আর না প্লিজ। এতটুকুতে পেট ভরে নাকি? সবাই ভেবেছিলাম রোজের বিয়েতে পেট ভরে খাবো। তা রোজ বিয়েটা কি হচ্ছে? রোজ তাকায় রেহানের দিকে। সময় হলে হবে। আর কত সময় নিবি? অলরেডি 29 হতে চললো। রোজ রেহানের দিকে তাকায়। সময় হলে এমনি হবে, খাবার খা। খাওয়া দাওয়া শেষ করে সবাই লিভিং রুমে বসেছিল। অনু এবং ছায়া থাকতে চায়নি, তবে ওদের জোড়াজুড়িতে থাকতে রাজি হয়। তার উপরে রোজও বলেছে থাকতে, তাই ওরা বসে থাকে। অনু ফিসফিস করে ছায়ার কানের কাছে বলে, এরা এত মডার্ন সাজতে চাইছে, দেখাচ্ছে উষ্ঠা মারতে মন চায়। সত্যি বলেছ, অদ্ভুত রকমের প্রাণী এরা। রাতে তোমায় বলবো আমার অভিজ্ঞতা। হুট করে ছায়ার পাশে এসে বসে রোজের বন্ধু ইজান। আসসালামু আলাইকুম ভাবি। আমি ইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, সকালে নোয়ার ব্যবহারের জন্য আমি দুঃখিত। না না, ইটস ওকে। যার সরি তাকে বলতে হয়। ওদের কথার মাঝে অ্যাকাউন্টটি হলো, এখন সবাই একটা করে ভুল উত্তর বলার খেলা খেলবে। খেলার নিয়ম হলো, যে প্রশ্ন করা হবে তার ভুল উত্তর দিতে হবে। অর্থাৎ যদি ভালো হয় ভালো বলতে হবে, খারাপ যা খারাপ হয় তাহলে বলতে হবে খারাপ ভালো। তাহলেই সবাই রেডি তো? নির আমার নির্ঝরণা উঠে যাবে, আমি যাই এখন রোজাপু। না না ছায়া, মজে উঠেছে সবটা। কতদিন পর এমন শান্তি পাচ্ছি, যেও না। নির্ঝরণাকে না হয় সার্ভেন্ট সামলাবে। ছায়া অনুর দিকে চায়। অনু ইশারা করে বসতে। ছায়া বসে। রেহান তা দেখে মুচকি হাসে। তাহলে আমি করব প্রথম প্রশ্ন ছায়া আপুকে। ম্যাডাম ছায়া, আপনাকে আপু বলে সমস্যা? না, ভাবি বললে ভালো হয় আপুর থেকে। ছায়ার কনফিডেন্স দেখে সবাই শকড। অনুও অবাক হচ্ছে। আচ্ছা ভাবি, আমাকে আপনার কেমন লাগে? ছায়া তাকিয়ে থাকে রেহানের দিকে। বড্ড বেশি হ্যান্ডসাম। এত বেশি হ্যান্ডসাম ছেলে পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি। এ কথা শুনে উপস্থাপন সবাই যেন একেবারে মিটমিট করে হাসলেও পেছন থেকে কারোর গম্ভীর কণ্ঠ শোনা গেল, বেবি যান। সকাল থেকেই ভিলাই ছিল না নির্ঝর, বহু কাজ ছিল তার। এখন বাড়িতে প্রবেশ করেই বউয়ের মুখে অন্য কারোর প্রশংসা শুনে কি পরিমাণে রাগ উঠেছে নির্ঝরের, সেটা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। সব থেকে বড় কথা, ছেলেটা আসলেই ইয়াং, নির্ঝরের থেকে সুদর্শন। যখন তার বউ বলছে, তাহলে কি তার থেকেও সুদর্শন? ছায়া ঠোঁটে লেগে থাকা শয়তানি হাসিটা উড়ে গেল। সে পেছনে ফিরে তাকায়। নির্ঝর পুনরায় বলে, কামরায় এসো। কথাটা বলে সে 1 সেকেন্ডও দেরি না করে ওপরে চলে যায়। যাও ছায়া, ভাইয়া ডাকছে। হ্যাঁ যাই। ছায়া দ্রুত উঠে দরজায় দাঁড়ায়। সোজা হেঁটে কামরায় চলে আসে। ছায়া যেতে ওখানে গসিপ শুরু হয়ে যায়। রোজ, এটাই প্রেসিডেন্ট স্যার? মাশাল্লাহ, কি সুন্দর উনি। এতদিন টিভিতে দেখেছি, আজ সত্যি দেখে বিশ্বাস হচ্ছে না। এরকম একটা ভাই যদি আমাদের থাকতো। রোজ শুধু ওদের কথা শোনে। পৃথিবীতে সেই হয়তো একমাত্র জানে নির্ঝর ঠিক কতটা সুদর্শন। কারণ ভালোবাসার মানুষটা সুন্দরই হয়। আর সেখানে যদি থাকে না পাওয়ার যন্ত্রণা। ওরা নির্ঝরের সুদর্শনতার প্রশংসায় ভাসছে। ওদিকে ছায়া দৌড়ে কামরায় এসে দেখে নির্ঝরের পরনে হাই কোট এবং ব্লেজার খুলে সোজা বিছানায় ছুঁড়ে মারে। ছায়া এগিয়ে যায়। এই যে, আপনি যা ভাবছেন তা নয়। নির্ঝর ফিরে চাই, কাছে আসবে না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। নির্ঝর ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। আল্লাহ, শোনেন, কি পাগল আপনি! ছায়া দৌড়ে যায় নির্ঝরের কাছে। নির্ঝরের পরনের শার্টের বোতামটা খুলছিল। ছায়া গিয়ে নির্ঝরের পিঠে হাত রাখে। আল্লাহ, আপনি এরকম গরম হয়ে আছেন কেন রাগে? ছায়া দ্রুত সেখান থেকে পালাতে নিলে নির্ঝর টান দিল ছায়াকে। ছায়া সরে গেল 2 কদম। সঙ্গে সঙ্গে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল নির্ঝর। পরনের শার্টটা খুলে ফেলল। ওকে আমার থেকেও সুদর্শন লাগে বলো? বলছো না কেন? ছায়া পিছিয়ে যেতে লাগে। আপনি ভুল ভাবছেন, ওখানে গেম খেলা হচ্ছিল জাস্ট।
কি গেম ছিল সেটা? নির্ঝর গিয়ে ছায়ার কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টান মারে। ছায়া এবং তার মাঝে নেই কোনো দূরত্ব। বেবি যান, আমার ভদ্র ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় না বলো? অভদ্র হতে বলছো? ইয়ে মানে না, সত্যি বলছি। আমি এগুলো বলছিলাম কারণ নির্ঝর ছায়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে কথাটা থামিয়ে দেয়। সুদর্শনতার আজ ক্লাস করাবো জান, সবটুকু দেখতে পাবা আজ। সমস্যা নাই। কথাটা বলে নির্ঝর ছায়াকে সোজা বাথটাবে ফেলে। আল্লাহ, আমার কথাটা শুনুন। কেন? কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে। নির্ঝরের স্পর্শ মারাত্মক রকমের ভয়ানক। যখন রেগে যায় ছায়া সেই স্পর্শ সামলাতে পারে না, হিমশিম খায় সে। আজও তার ব্যতিক্রম নয়। বাথটাব একটা অস্বস্তিকর জায়গা, নড়াচড়া করা যায় না একটুও। এতে অবশ্য নির্ঝরের ভালো হয়েছে, কোনো প্রকার বাধা বাধি করা লাগেনি। কিছুক্ষণের মাঝেই ওয়াশরুমের পরিবেশ একেবারে বদলে যায়। ছায়ার অতিরিক্ত নড়ানড়িতে বিরক্ত হয়ে নির্ঝর বলে ওঠে, নড়াচড়া করো না তো, আমার সমস্যা হচ্ছে। ছায়া অবাক হয়ে যায়, এই লোক কি বলল মাত্র? এই শীতের দিনে নির্ঝরের কপালে ঘাম জমেছে। ঘাম জড়ানো চুলগুলো সরিয়ে ছায়ার দিকে চায়। ছায়ার বিস্ময়কর গালে চুমু খায়। ভালোবাসি তো। এই শরীরে, এই মন, এই অস্তিত্ব শুধুই আমার। একটা ঠান্ডা শাওয়ার শেষ হওয়ার পর ছায়ার শীতে দাঁতে দাঁত লাগছে। সে কাঁপতে কাঁপতে কম্বলের নিচে চলে গিয়েছে। নির্ঝর চুলে চিরুনি দিয়ে আয়নার ভেতর দিয়ে বইয়ের এমন কাণ্ড দেখে হাসলো। চুল আঁচড়াতেই দরজায় টোকা পড়লো। নির্ঝর দরজাটা খুলে দেখে সার্ভেন্ট নির্ঝরনাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, বাবুটা ঘুমিয়ে গিয়েছে, আমার কাছে দিন। নির্ঝর বাবুকে কোলে তুলে নেয়। কি মিষ্টি মেয়ে একটা, মিষ্টি করে ঘুমিয়ে আছে। মেয়েটার কপালে চুমু খায় নির্ঝর। এরপর হেঁটে যায় বিছানার কাছে। কম্বল উঁচু করে দেখে তার লাল বউ ঘুমিয়ে আছে। ক্লান্ত মেয়েটা। নির্ঝর হাসে, কি মিষ্টি এই মেয়ে। নির্ঝর ধীরে নির্ঝরনাকে ছায়ার কোলের ভেতরে শুইয়ে দেয়। ছায়া একটু চোখ খোলে। রিল্যাক্স নির্ঝরনা, নাও। ছায়া টেনে নেয় মেয়েকে। নির্ঝর সেখানে বসে তাকিয়ে রয় বউ বাচ্চার দিকে। মারাত্মক মায়াবী মেয়েটা। ক্লান্ত হলে বউকে যদি এত সুন্দরী লাগে তবে সে রোজ কসরত করে বউকে ক্লান্ত বানাবে। কথাগুলো ভাবতেই নিজে থেকেই হেসে ফেলে নির্ঝর। এরপর দুজনের কপালে চুমু খায়। এরপর সে উঠে দাঁড়ায়, তাকে কিছু খেতে হবে। বাসায় এসে কিছু খাওয়া হয়নি, লাঞ্চ করা হয়নি। নির্ঝর সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। তখন বিকালের সময়। রোজের বন্ধুরা যায়নি। নির্ঝরের পরনে নর্মাল পোশাক, সাদা জ্যাকেট। নিচে নামতেই অয়নের সাথে দেখা হয়। সেও মাত্রই নেমেছে, তারও খাওয়া হয়নি। ভাই, কিরে কোথাও যাচ্ছিস? খেতে? কেন খাসনি? কিছু কাজ ছিল তাই। পেপারগুলো সাবমিট করা হয়নি। চল একসাথে লাঞ্চ করি। অয়ন এবং নির্ঝর একসাথে টেবিলে গিয়ে বসে। অয়ন হু আর দেয়। ওরা হচ্ছে রোজের ফ্রেন্ডস। আমি তো কাজে ছিলাম, তুমি লাঞ্চ করনি কেন? নির্ঝর বাঁকা হাসে। ব্যস্ত ছিলাম। নির্ঝরের হাসি দেখে অয়ন বুঝে যায় কাহিনী, তাই আর কথা বাড়ায় না। সার্ভেন্ট লাঞ্চ সার্ভ করে। দুই ভাই শান্তিতে লাঞ্চ করতে লাগে। রোজ বসে বসে গল্প করছে। এমন সময় রেহান বলে ওঠে, রোজ, আমি বুঝলাম না, ভাবি তো আর আসে না নিচে? রোজ হাসি থামিয়ে দিল। কেন? না, মজাই হচ্ছিল। নিজের অপমান শুনতে মজা হচ্ছিল? তা নয়, মেয়েটা বসে থাকলেই। রোজ চোখ বড় বড় করে তাকায়। রেহান থেমে যায়। চাঁদ কি হাতে পাওয়া যায় রেহান? সে সুন্দরী, তাই তো সে প্রেসিডেন্টের স্ত্রী। বুঝিস না কেন? এসব নিয়ে কথা বলিস না। নির্ঝর বড্ড পসেসিভ। সরি। রোজ মাথা নাড়ায়। তখন আসে রোজের ফোন। হ্যারির কল। রোজ ফোনটা পিক করে উঠে যায়। এক্সকিউজ মি গাইস, কিছু ও ফোন, কিন্তু ফোনটা তুলে আসি। নির্ঝর এবং অয়ন লাঞ্চ শেষ করে কামরায় যেতে নিলে রোজ থামিয়ে দিল। আমার ফ্রেন্ডস ওরা, তোমাকে একটু দেখতে চাই নির্ঝর। ছবি তুলতে পারবা না? রোজ চোখ ঘোরায় বিরক্তিতে। লাগবে না। এত রুড তুমি? আমি রুড নই। গোটা দেশ না জানুক, আমি না জানি তুমি কেমন। নির্ঝর পুরো কুঁচকে তাকায়। রোজ হাসে। নির্ঝরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই খুবই খুশি নির্ঝরকে সামনে থেকে দেখে। সন্ধ্যার দিকে চারিদিকে নিস্তব্ধতা ঘিরে এসেছে। জাফরানিয়ার ব্যস্ত মানুষগুলো ফিরে যাচ্ছে বাড়িতে। কাল একটা ছুটির দিন।
জাফরানিয়ার একটা বিষয় খুবই ভালো, এখানে কেউ কারোর বিষয়ে চিন্তা করে না, অযথা নাক গলায় না, কারোর এত সময় নেই অন্য কারোর বিষয়ে কথা বলবে। যে যার মতো সকলে কাজ বের হয়ে যায়, রাতে বাড়িতে ফেরে, পরিবারকে সময় দেয়। এক্ষেত্রে একটা বিষয় হলো মহিলারাও কাজ করে, অফিসে থাকে বেশিরভাগ সময়। তবে প্রেসিডেন্টের পরিবারের কোনো মহিলারা বাইরে যাওয়াটা রিস্ক হয়ে যায়, কারণ এই পরিবারের ওপর সব সময় শত্রুর নজর থাকে। কোথা থেকে কি হয়ে যায় এই জন্য তারা বাহিরে যায় না কাজে। তবে তাদের এই খোঁটা দেওয়ার মতো কেউ নেই যে তোমরা খাবে কি আর আমরা না দিলে। ওরা হচ্ছে রানী, রানীর অবস্থান সর্বদা রাজার পাশেই হবে। ছায়া ঘুম থেকে উঠে নির্ঝরণার কান্না শোনে। ওলে আমার সোনা মা, কি হয়েছে আমার বাচ্চাটা? ছায়া মেয়েটাকে কোলে তুলে নেয়। নির্ঝরণার ডায়াপার নষ্ট করে ফেলেছে। ছায়া উঠে বসে। তখনই কামরায় আসে নির্ঝর। বিবিজান, কি হয়েছে? ওকে পরিষ্কার করতে হবে, তুমি থাকো, আমি করছি। নির্ঝর দ্রুত নির্ঝরণাকে কোলে তুলে নেয়, নির্ঝরণাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করিয়ে দেয়। ছায়া তাকিয়ে দেখে তার বরটা কি মারাত্মক ভালো দিকগুলো, এই ছোট ছোট কেয়ারগুলো। ছায়া তাকিয়ে আছে বিছানা থেকেই। নির্ঝর বেবিকে তোয়ালে পেঁচিয়ে রুমে নিয়ে আসে, ছায়ার কোলে দেয় বাবুকে। নাও, খাইয়ে দাও, ডায়াপার দিন ওখান থেকে। হ্যাঁ দেই। বিয়ের পর বাচ্চা হয়ে গেলে এইসবই কাজ। নির্ঝর বাবুকে ডায়াপার পরিয়ে দেয়, এরপর ছায়ার পাশে বসে। বেবি যান, হুম, আমাদের বিয়ের অনেকগুলো দিন কেটে গেল তাই না? হ্যাঁ, সত্যি অনেকগুলো দিন গেল। আমাদের প্রথম দেখার কথা মনে আছে? ভোলা যায়? বেহায়া লোক আপনি, আব্বার সামনে আমাকে চুমু খেয়েছিলেন। ওটা দ্বিতীয় দেখা ছিল। কেউ দ্বিতীয় দেখায় কোনো মেয়েকে চুমু খায়? হ্যাঁ খায়, যদি সেটা পুরুষের ব্যক্তিগত সম্পত্তি হয় তবে। পচালো। মোটেও না, আমি জেন্টলম্যান। ইস, আমার জেন্টলম্যান। এই জীবনে কয়টা থাপ্পড় মেরেছেন খেয়াল আছে? বেশি না, 4টা কি 6টা? ছায়া আর চোখে তাকায়। নির্ঝর না মাঝে মধ্যে টুকুস দিচ্ছে। নির্ঝর হেসে দেয়। কি মারাত্মক সুন্দর এই শব্দটা। কথা ঘুরাচ্ছেন প্রেসিডেন্ট সাহেব? মোটেও না, এটা নির্জন প্রহর, যেখানে শুধু তোমাদের অস্তিত্ব বিরাজমান। ভালোবাসার জীবনকে রঙিয়ে দিতে চাই, আবার এই ভালোবাসায় মানুষকে ধ্বংস করে দিতে পারে। সঠিক মানুষ পৃথিবীতে সুন্দর করে তোলে। অনু বসে কফিতে চুমুক দিল মাত্রই, কিন্তু হুট করেই এই কফি তার প্রচণ্ড বিরক্ত লাগতে শুরু করলো। কফি তার ভীষণ প্রিয় ছিল, সন্ধ্যায় কফি না খেলে তার ভালোই লাগে না। হুট করেই অনু দৌড়ে গেল ওয়াশরুমে। অয়ন কামরায় এসে অনুর শব্দ শুনে দৌড়ে যায় ওয়াশরুমে। বউজান, কি হয়েছে? বউজান, অনু মুখ তোলে। জানি না, বুঝতে পারছি না। অয়ন অনুকে ফ্রেশ হতে সাহায্য করে, এরপর অনুকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। অনুর মাথায় হাত রাখে। কিছু বাজে খেয়েছিলে? না। তাহলে? কফি খেতে যাচ্ছিলাম। আমি ডক্টরকে কল করছি। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে অয়ন। অয়ন বউয়ের কপালে চুমু খায়। শোনা বউ আমার, ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। ছায়া নির্ঝরণাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিলার প্রায় সবাই আছে সেখানে। রোজের ফ্রেন্ডসরা চলে গিয়েছে। অয়ন পায়চারি করছে। ছায়া অয়নকে পায়চারি করতে দেখে বলে, থামেন ভাইয়া, আপু ঠিক হয়ে যাবে। এত ভয় পাচ্ছেন কেন? ভাবি, আমার কেমন যেন লাগছে। স্বাভাবিক, প্রথমবার হয়েছে কিনা। নির্ঝর সেখানে উপস্থিত হয়। হ্যাঁ, আমার মতো হার্ট অ্যাটাক করিস নিতে, এই জন্য বুঝবি না। ছায়া আর চোখে তাকায়। আমি আপনাকে হার্ট অ্যাটাক করিয়েছি? হ্যাঁ, বহুবার। দুজনের খুনসুটি অয়নের কাছে কেমন লাগছে, কিন্তু ওর তো জানে অনুর কি হয়েছে, তাই বিষয়টা গায়ে মাখছে না। অয়ন ছায়ার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। দিন ভাবি, ওকে আমাকে দিন। ছায়া নির্ঝরণাকে নিয়ে দিয়ে দেয়। অয়ন নির্ঝরণাকে কোলে নিয়ে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া বুঝতে পারছে অয়নের মনের মাঝে কি চলছে। ছায়া অয়নের কাঁধে হাত রাখে। মিষ্টি নিয়ে এসো, সব ঠিকঠাক হয়ে যাবে। বলছেন? একেবারে সত্যি বলছি, বিশ্বাস করেন। অয়ন ছায়ার হাতটা ধরে রেখেছে শক্ত করে। ভাবি, আমার ভয় করছে। ছায়া হাসে। এত ভয় পেয়ে কি লাভ বুঝি না। দেখবেন, মিষ্টি প্রথম আমিই খাবো। দেখেন আমার নির্ঝরণা কেমন তাকায় আছে। অয়ন নির্ঝরণার গালে চুমু খায়।
কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। নির্ঝর এগিয়ে যায়। ডক্টর, আপনি বলুন, সমস্যা নাই? আমরা এমনি এমনি সবসময় এক জায়গায় থাকি। হ্যাঁ, মাননীয় দেশপ্রধান, কংগ্রাচুলেশন, শি ইজ প্রেগনেন্ট। অয়ন কথাটা শুনে চোখ বড় বড় করে নেয়। ছায়া ফিক করে হেসে দেয়। দেখেছেন, আমি বলেছিলাম। অয়ন খুশিতে আত্মহারা। নির্ঝরণাকে ছায়ার কোলে দিয়ে সে গিয়ে জড়িয়ে ধরে মা এবং চাচিকে। ছায়াও খুশি হয়ে গিয়েছে। নির্ঝর এসে ছায়ার পাশে দাঁড়ায়। অয়ন গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে, এরপর ছায়াকেও। ভাবি, আমার তো কান্না আসতেছে। ধুর, খুশির সংবাদ, আমাকে মিষ্টি খাওয়ান। অয়ন খুশিতে গদগদ। অনু বিছানায় হেলান দিয়ে বসে আছে। সবাই দেখা করে বেরিয়ে গেছে। অয়ন দরজা বন্ধ করে এগিয়ে বিছানার কাছে আসে। বৌজান। অনু একটু লজ্জা পায়। অয়ন অনুর হাতটায় হাত রাখে। বৌজান, এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। আমারও। কাল আব্বুকে ডাকবেন? হ্যাঁ, অবশ্যই। তুমি যা চাও, পুরো পৃথিবী তোমার পায়ে হাজির। অনুর চোখে পানি। অয়ন গিয়ে অনুকে জড়িয়ে ধরে। কেন কাঁদছো? আমি একটা মেয়ে চাই অয়ন, যে আমার মায়ের মতো হবে। অবশ্যই হবে। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। নির্ঝরণা ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ। ছায়া বাবুর নখগুলোকে কাটায় মনোযোগ দিয়েছে। নির্ঝরণা ঘুমিয়ে গেলে বহু সাবধানে এই কাজটা করতে হয়। মেয়েটা তো একটু শব্দ শুনলেই চোখ খুলে দেয়। নখগুলো বহু কষ্টে কাটতে হয়। ছায়ার মুখে সেদিন দাগ ফেলে দিয়েছে। নির্ঝর তখন থেকে এদিক সেদিক করছে, কিন্তু তার বউয়ের তার দিকে কোনো খেয়াল নেই। নির্ঝর বিরক্ত হয়ে ছায়ার পাশে এসে বসে। কি হচ্ছে? ছায়া চোখ বড় বড় করে তাকায় নির্ঝরের দিকে। ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বলে। "শ্, উঠে গেলে আপনাকে দিয়ে পাহারা দেওয়াবো কিন্তু। নির্ঝর সে চায়নি দেখে ভয় পেয়ে গিয়েছে। ধীরে ধীরে সেখান থেকে উঠে দাঁড়ায় নির্ঝর। বিছানায় আসবে না? ছায়া আবারও নির্ঝরণার নখ কাটায় মনোযোগ দেয়। ঠিকঠাক করে সবগুলো নখ কাটতে কাটতে পাজি নির্ঝর কত বড় নড়াচড়া করেই উঠছে। প্রায় ঘন্টাখানেক সময় ধরে ছায়া এই কাজটা করছে। এরপর সে উঠে দাঁড়ায়। নির্ঝর ভেজা বিড়ালের মতো বসে আছে সোফায়। ছায়া ফিরে চায়। কি হয়েছে এবার বলুন? এমন চোখ দেখাচ্ছে, ভয় পাচ্ছি। বাবা, সে যেদিন বলেছিলেন তুই কবুল বলবি নাকি তোর 14 গোষ্ঠীকে দিয়ে কবুল বলাবো, সেদিন এই ভয় কোথায় ছিল? নির্ঝর বাঁকা হেসে বউকে টেনে কোলে ফেলে। দেখাবো সেই সাহস, হ্যাঁ? ছায়ার পেটে কাতুকুতু শুরু করে দেয় নির্ঝর। ছায়া হাসতে হাসতে উত্তর দেয়, না না, কোনো প্রয়োজন নাই। না না, তাহলে? নির্ঝর বউকে নিচে ফেলে নিজেও বলো, তাহলে কি করব? ছায়া নির্ঝরের ঘাড়ে হাত রাখে। ভালোবাসবেন? আচ্ছা। হুম। কোথায়? ছায়া বাম গালে আঙ্গুল দেয়। এই গালে। নির্ঝর সেখানে চুমু খায়। এরপর ছায়া ডান গালে হাত দেয়। এই গালে। নির্ঝর সেই গালেও চুমু খায়। এভাবে পুরো মুখে চুমু খায়। ছায়ার হাসির শব্দে কামরা ভরে উঠেছে। ভালোবাসি। ছায়া হাসি থামিয়ে নির্ঝরের চোখের দিকে চোখ স্থির করে। আমিও। নির্ঝর নিজের ভালোবাসা প্রকাশের শেষ চুমুটা বউয়ের কপালে খায়। আমি একটু বেশি ভালোবাসি, বুঝেছো? হুম। দুজনেই সোফায় শুয়ে আছে। সোফা থেকে নির্ঝরণাকে দেখা যায়। নির্ঝরের হাতের ওপরে ছায়ার মাথাটা। ছায়া এবং নির্ঝর দুজনেই তাকিয়ে আছে তাদের বাচ্চাটার দিকে। ও মায়াবী, তাই না? হ্যাঁ, ঠিক তোমার মতো। ছায়া হাসে। একটা সংসার, একটু সুখ, এমন একটা হাজবেন্ড যার কাছে বউটাই পুরো দুনিয়া, এর থেকে বেশি আবার কি চাওয়ার থাকে? ছায়া তাকিয়ে আছে নির্ঝরের দিকে। আজ এ পর্যন্ত আসার পেছনে লুকিয়ে আছে কত শত গল্প, কত সুখ, কত দুঃখ। জীবনটা সব সময় একরকম ভাবে চলে না, জোয়ার ভাটা, এটাই জীবনের নিয়ম। ছায়া একটা বিষয় বেশ উপলব্ধি করেছে, এই মানুষটা তার জীবনের সব হয়ে দাঁড়িয়েছে। ছায়া ফিরে চায়। নির্ঝর ঘুমিয়ে গিয়েছে। ছায়া ধীরে নির্ঝরের বুকের মাঝে মুখ লুকায়। লোকটার শরীরে অদ্ভুত একটা ঘ্রাণ আছে, যা শুধু ছায়াই পায়। এই ঘ্রাণটা হাজার ব্র্যান্ডের পারফিউম থেকে বেশি দামি।
এই ঘ্রাণ তাকে শান্ত করে, এই ঘ্রাণ তাকে নতুন করে ভাববার আশা দেয়, নতুন দিনের পরিকল্পনা করায়। নির্ঝরের আশা ওর এক সঙ্গে বৃদ্ধ হবে, ছায়ার আশা তার চোখের সামনে সবাই থাকবে। নির্ঝরের মৃত্যু নিজের চোখে দেখা তার পক্ষে সম্ভব নয়, সে চায় তার মৃত্যু নির্ঝরের আগে হোক। ছায়া ছায়ার থুতনিতে হালকা করে চুমু খায়। মৃত্যুটা না হয় আপনার আগেই আমারই হোক প্রেসিডেন্ট সাহেব। মাঝরাতে নির্ঝরনার কান্না শুনে ছায়া এবং নির্ঝর উভয় ঘুম থেকে উঠে যায়। ছায়া দ্রুত উঠে খাটে চলে আসে। ওলে ওলে আমার আম্মা জান, এই তো মাম্মা, কান্নার কিচ্ছু নাই, আমার সোনা মেয়ে। নির্ঝর মেয়ের অপর পাশে শুয়ে কম্বল জড়িয়ে দেয় তিনজনের শরীরে। মৃদু হাসে ছায়া। ঘুমন, সকালে দেশের কাজ করতে বের হতে হবে। নির্ঝর চোখটা বন্ধ করে নেয়। হ্যাঁ, সকাল সকাল চৌধুরী ভিলায় লেগেছে ঝগড়া। না না, অন্য কেউ নয়, ঝগড়াটা লেগেছে আনিকা বেগম এবং জাহিদা চৌধুরীর মাঝে। ওই যে জাতিগত ঝগড়া। ছায়া তাকিয়ে আছে, তার পাশে অনু, তার পাশে রোজ। রিনিতা বেগম দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। সার্কাস শুরু, কতদিন চলবে আল্লাহ জানে। আম্মা, আপনি সবসময় বেশি বোঝেন। আনিকা বয়সটা আমার বেশি, তোমার থেকে বেশি, বুঝেছো? কি কম বুঝবো? আম্মা, আপনি সবসময় চিৎকার করে জিতে যাবেন, মোটেও না। যুক্তিতে কে এগিয়ে সেটা সবাই জানে, ভিত্তিহীন কথা কে বলে সেটাও সবাই ভালো করে জানে। দুজনের আরো কিছু কথা হবে তার আগেই নির্ঝর উপস্থিত হয়ে সেখানে। কি হয়েছে এখানে? এই যে আমার দাদুভাই এখন বলবে। নির্ঝর নিজেও জানে না সে কোন বিপদের ভেতরে পড়ে গেল। কি বলবো? দাদুভাই বলো তো, সত্যি করে বলবি? হ্যাঁ বলবো তো প্রিয়তমা, কি বলবো সেটাই তো বলো। ছায়া, তোর মায়ের মতো নাকি আমার মতো? নির্ঝরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এ কেমন প্রশ্ন? তোমরা এইসব ভিত্তিহীন কথাবার্তা কোথায় পাও? এই নির্ঝর, কথা ঘোরাবি না, তোর দাদিকে বল। দেখো, এখন আমি কি করে জানবো ছায়া কার মতো? এবং এটা বরং ছায়ার কাছেই। এই নির্ঝর। হুট করে ছায়ার চিৎকার শুনে অবাক হয়ে যায় নির্ঝর, তাও তার নাম ধরে। বিবি যান, আমি দেশ প্রধান, দেশের সমস্যা সমাধান করেন, আমাকে টানবেন তো খবর আছে। নির্ঝর চোখ টিপ টিপ করে। ছায়া রাগী চোখে তাকিয়ে আছে। অনু আর রোজ হাসতে হাসতে খুন। আম্মু দাদি রোজ একই বিষয় নিয়ে কেন ঝগড়া করো? কখনো ভেবেছো অনু কার মতো হয়েছে? আর তার চেয়ে বড় কথা হচ্ছে, রোজ সে কার মতো হয়েছে? আনিকা বেগম কথাটা শুনে আর চোখে তাকায় নির্ঝরের দিকে। নির্ঝর দাদির দিকে তাকিয়ে দুইবার চোখ টিপ টিপ করে। এ কথা শুনে দুজন দুই দিকে সোফায় গিয়ে বসে পড়ে। নির্ঝর তাকিয়ে থাকে সোজা। ছায়া, অনু এবং রোজ তিনজন তিনজনের দিকে তাকায়। কি বলবে ভাষা নেই। এভাবে কাটতে থাকে দিন। চৌধুরী বাড়ির প্রতিটা দিনই যেন নতুন রূপে সজ্জিত হতে লাগে। দিন শেষে দেশ এবং দেশের মানুষের সাথে চৌধুরী পরিবার কাটাই সুন্দর দিন। এভাবেই চোখের পলকে কেটে গেল গোটা 6টা বছর। জাফরানি আর হেমন্তের সেই দিনগুলো চলে এসেছে। ম্যাপল পাতার দৃশ্য অসম্ভবভাবে মোহিত করে সবাইকে। ম্যাপল পাতার ফাঁক দিয়ে সদ্য দিগন্তের উদিত হওয়া সূর্যের রক্তিম আলো উঁকি দিচ্ছে। নির্ঝর এবং ছায়া গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ তাদের 8ম বিবাহ বার্ষিকী। বদলেছে অনেক কিছুই। প্রেসিডেন্ট সাহেবের বয়স এখন 36, ছায়া রানী এখন 26-এর একজন মেয়ে মানুষ। ছায়ার পরনে একটা লাল শাড়ি, হাতে তার শাশুড়ির দেওয়া বালা জোড়া, কানে এক জোড়া দুল। আর আজ সকালেই নির্ঝর তাকে দিয়েছে। সকাল সকাল এই মুহূর্তগুলো অনুভব করার জন্য ছেলে মেয়েকে ঘুম থেকে রেখেই এই গেছে দুজন। মাঝে মধ্যে ওরা এভাবে পালিয়ে যায়, সবার থেকে আলাদাভাবে পালিয়ে যায় একটু সময় কাটাতে। ছায়া নির্ঝরের কাঁধে মাথা রাখেন। মিস্টার চৌধুরী। নির্ঝর ছায়ার মাথায় চুমু খায়। বলুন বিবিজান, আপনাকে যে আমি ভালোবাসি আপনি জানেন? নির্ঝর হাসে। না, জানি না তো। ছায়া মাথা তুলে তাকায়। কি এত বড় সত্য কথা বলতে পারলেন? যেটা সত্যি সেটাই তো সত্যি। এমন যদি হয় তবে আমাকে বুঝিয়ে দাও যে তুমি ভালোবাসো। ছায়া আশেপাশে তাকায়, যদিও জায়গাটা শরতের একটি আকর্ষণ।
সকাল এবং সন্ধ্যার সময় প্রায় অনেক মানুষই এখানে আসে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু আজ প্রেসিডেন্ট সাহেব 2 ঘন্টার জন্য পুরো রাস্তাটা ফাঁকা করিয়েছেন। পেছনে গার্ডস ডিউটি টাইমে পোশাকে দাঁড়িয়ে আছে। তবে তাদের থেকে দূরে, অনেকটা দূরে, ছায়া নিজের হাত দুটো নির্ঝরের ঘাড়ে পেঁচিয়ে নিল। কিভাবে বোঝাবো বলুন? নির্ঝর নিজের গালে হাত পেতে দিল। চুমু খাও, বুঝতে পারবো তাহলে। ছায়া হাসে, বরের গালে চুমু খায়। এতটুকুতেও হচ্ছে না, আরো একটু। নির্ঝর বাম দিকে ফেরে। ছায়া চুমু খেলো কপাল, ছায়া কপালে চুমু খেলো। এভাবে সব জায়গায় চুমু খেলো মেয়েটা। নির্ঝরের হাত দুটো ছায়ার কোমরে ধরে রেখেছে। ছায়া তাকিয়ে আছে নির্ঝরের দিকে। ভোরের এই আলো নির্ঝরের মুখশ্রীতে পড়েছে। চোখ দুটো উজ্জ্বল তর। ছায়া নির্ঝরের কপালে হাত দেয়। আপনি আমার জীবনে না আসলে এত ভালোবাসাটা কোথায় পেতাম প্রেসিডেন্ট সাহেব? নির্ঝর বউকে আরো কাছে টেনে নেয়। তোমার কপালে আমি এবং আমার কপালে তুমি ছিলে সৃষ্টিকর্তার লেখা এক বিধান বিবিজান। আমার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। ছায়া বিনা বাক্যে নির্ঝরের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। হঠাৎ হওয়া এমন কাণ্ডে নির্ঝর অবাক হলেও তার বিবিজানের পিঠে হাত দিয়ে নিজের সঙ্গে মিলিয়ে নেয়। এই মুহূর্ত এখানেই থেমে যাক, এই বাতাস এভাবেই বইতে থাকুক, ভালোবাসাগুলো এভাবেই গড়া হোক। বেশ কিছু সময় সেখানে কাটানোর পর নির্ঝর বউকে নিয়ে ভিলায় ফেরে। ভিলার বাহিরে কাজ হচ্ছে। প্রথমত আজ রোজের কম কম কলমা হবে হ্যারির সাথে। আর দ্বিতীয়ত আজ ওদের বিবাহবার্ষিকী। ছায়া গাড়ি থেকে নেমে সোজা ভিলায় প্রবেশ করে। সে ভেতরে যেতেই তার 4 বছরের ছেলে জায়ান তাকে জড়িয়ে ধরে। মাম্মি! ছায়া ছেলেকে কোলে তুলে নেয়। জায়ান, আমার সোনা বাচ্চা। ব্রেকফাস্ট করেছে আমার বাচ্চাটা? ইয়েস, আমি ব্রেকফাস্ট করেছি মাম্মি। ছায়া ছেলের গালে চুমু খায়। আমার সোনা বাচ্চা। নির্ঝর ভেতরে প্রবেশ করে। মাই লিটল টাইগার। জায়ান বাবার কোলে চলে যায়। বাবা, আপু সকালে বলেছে আজকে বিশেষ দিন। তবে আজ কি দিন বাবা? আপু ঠিক বলেছে, আজ বিশেষ দিন। আজ থেকে 8 বছর আগে তোমার মাম্মি এই বাড়িতে প্রবেশ করেছিল তোমার বাবার হাত ধরে। কিন্তু এর আগে মাম্মি কোথায় ছিল? এর আগে মাম্মি নান আর নানির সঙ্গে ছিল। তাহলে মাম্মি এখানে 8 বছর আগে এসেছে? হ্যাঁ। ওয়াও, সত্যি? তাহলে এই দিনটা অনেক স্পেশাল, একেবারে অনেক স্পেশাল। তোমার মাম্মি এই দিনে এই বাড়িতে এসে আমাকে তোমাদের মতো কিউট বাচ্চা উপহার দিল। মাম্মি কিভাবে উপহার দিল বাবা? মাম্মি কি আমাদেরকে নিয়ে এলো? নির্ঝর ছেলের কথা শুনে হেসে ফেলে। হ্যাঁ, এর পেছনে বাবাও কসরত করেছে। ছায়ার চোখ বড় বড় হয়ে যায় নির্ঝরের কথা শুনে। জায়ান, এসো বাবা, মাম্মি তোমাকে ফ্রেশ করিয়ে দেবে। বাট মাম্মি, আমি তো বাবার কথা শুনছি। পরে শুনবে, এসো। জায়ান ভদ্র ছেলের মতো মায়ের সঙ্গে সে কামরায় চলে যায়। নির্ঝর সেখানে দাঁড়িয়ে হাসছে। এর মাঝেই দুজন সার্ভেন্ট ফাইজা এবং ফায়াজকে নিয়ে উপস্থিত হয় সেখানে। নির্ঝর এবং ছায়া রানীর এখন 4 ছেলে মেয়ে। ফায়াজের বয়স 1 বছর। ওরা যমজ। নির্ঝর্ণার এখন বয়স 6 বছর। এরপর হলো জায়ান, ওর বয়স 4 বছর। এরপর ফাইজা। নির্ঝর বাচ্চা দুটোর কাছে আসে। আমার সোনা বাচ্চা দুটো, ওদের নিয়ে ওপরে আসুন। জি স্যার। নির্ঝর ওপরে এসে নিজেদের কামরায় গিয়ে দেখে গোলাপি ফ্রক পরিহিত নির্ঝর্ণার চুল বেঁধে দিচ্ছে এক সার্ভেন্ট। ছায়া ফারাজের হাত মুখে মুছিয়ে দিচ্ছে। তার পেছনে তার দুটো সন্তান। নির্ঝরের চোখ ভরে আসে ছায়াকে নিয়ে। এমন একটা ভবিষ্যৎ সে কল্পনা করেছিল। এই ভবিষ্যৎ তার একার নয়, এই ভবিষ্যৎ তাদের দুজনের, তাদের ভালোবাসার। নির্ঝর্ণা বাবাকে দেখে চুল বাঁধা ফেলেই দৌড় লাগায়। পাপা, মাই প্রিন্সেস! পাপা, আমাকে কেমন লাগছে? নির্ঝর মেয়ের গালে চুমু খায়। লাইক লিটল প্রিন্সেস, মাই প্রিন্সেস। নির্ঝর্ণা হেসে বাবার গালে চুমু খায়। তুমি আমার বেস্ট পাপা। আচ্ছা, রিহাম আর নূরজাহান, অয়নের দুটো বাচ্চা কোথায়? ওরা কামরায় আছে, আমি একটু আগে দেখেছি। যাও, গিয়ে খেলো। ওকে।
নির্ঝরণা চলে গেল দৌড়ে। ছায়া ছেলেকে রেডি করিয়ে দিয়ে ফাইজা ও ফায়াজকে কোলে নেয়। যদিও এখন ওদের ঘুমানোর সময়, দিনের এই সময়টায় দুজনেই ঘুমায়। ছায়া ওদের নিয়ে বিছানায় চলে আসে। সার্ভেন্ট কামরা ত্যাগ করে নির্ঝরের পরনে কোটখানা খুলে ছায়ার পাশে এসে ফায়াজকে কোলে নেয়। আমার আব্বা, এটা বুঝেছো? আমার সোনা ছেলে। ছায়া ফিরে চায়। হ্যাঁ। আর জায়ান? ওটা হচ্ছে আব্বাজান। কেন? আপনি না বলেছিলেন ফারাজ আমার ছেলে, জায়ান আপনার ছেলে? নির্ঝর পিছেল হাসে। তুমি দুষ্টু মিথ্যা কথা বলো। ফায়াজ মাম্মিকে বকা দেয় বাবা। ফায়াজ কি বুঝলো? শব্দ করে উঠল, যা দেখে নির্ঝর এবং ছায়া উভয়জন হেসে দিল। বিকালের দিকে চৌধুরী পরিবার সবাই রেডি, অনুষ্ঠানের জন্য নেমেছে। জায়ান নূরজাহানের সাথে খেলছে। নূরজাহানের বয়স 3 বছর, জায়ানের থেকে 1 বছরের ছোট। নূর, হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো নূর? নূর কি বুঝলো? সে খিলখিল করে হেসে হেসে দিল, অনেক। কতটা? নূর হাত দিয়ে দেখাচ্ছে, এতটা। চলো তাহলে আমরা একটা বাড়ি বানাই যেখানে আমরা থাকবো। দুজনে মিলে প্লাস্টিকের ডাইস দিয়ে ঘর বানাচ্ছে। এদিকে ওদের প্রায় ঘর ভর্তি খেলনা, আর দুজন ডাইস দিয়ে খেলতে বেশি ভালোবাসে। নির্ঝরণা নিচে এসে দুজনকে ঘর বানাতে দেখে এগিয়ে যায়। হেই, তোমরা কি করো? আমরা ঘর বানাই। আমাকে নিবা খেলতে? জায়ান বোনের দিকে তাকায়। নিব, কিন্তু এই ঘর শুধু আমার এবং নূরজাহানের। ঠিক আছে। নির্ঝরণা কথাটা শুনে ভুরু কুঁচকে তাকায়। কেন কেন? আমি আর রিহাম তাহলে কোথায় থাকবো? তোমরা বানিয়ে নিবা? নির্ঝরণা ভাইয়ের কথা শুনে সেখান থেকে উঠে দাঁড়ায়। যাও, আমি বানিয়ে নিব ঘর। এভাবেই ওরা খেলে। দুষ্টু মিষ্টি কথায় ওদের ভিলা পরিপূর্ণ। রোজ রেডি হয়ে নিচে নেমে দেখে সব বাচ্চারা নিচেই আছে। রিহাম রোজের হাতটা ধরে নিচে নেমেছে। ওই যে তোমার নির্ঝরণা আপু। যাও গিয়ে খেলো। ধন্যবাদ ফুপি। রিহাম গিয়ে ওদের জয়েন করে। অনু এসে রোজের পাশে দাঁড়ায়। রোজ, এসো। তোমায় ডাকে যে। একসঙ্গে বসবা না? ছবি তুলবা না? হ্যাঁ, আসছি। ভিলার বাগানের সব আয়োজন করা হয়েছে। নির্ঝর এবং ছায়া দুজন কিছুক্ষণ ছবি তুলল। এখন ওরা কেক কাটবে। তার আগে আয়ন মাইক্রোফোন নিয়ে স্টেজে উঠে আসে। আজকের এই বিশেষ দিনে ভাই ভাবির সম্পর্কে কিছু বাক্য বলবে। আমরা সবাই বসে আছি সেটা শোনার জন্য। নির্ঝর অবাক হয়ে যায়। সে তো এমন কিছুই বলেনি। অয়ন চোখ মারে। মন থেকে বলাও দেখি, ভাবি কতটাকে ভালোবাসো। নির্ঝর মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে, তোমার মতো ভাই থাকলে শত্রু লাগে না। অয়ন দাঁত কেলিয়ে নেমে আসে স্টেজ থেকে। ছায়া তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝর মাইক্রোফোনটা হাতে নিয়ে ছায়ার দিকে তাকায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার জীবনের অন্য একটা দিন। আজ আমাদের দাম্পত্য জীবনের 8টা বছর পূর্ণ হলো। বেবি জান, তুমি আমার জীবনের সেই মানুষ যার হাত ধরে আমি প্রতিটি পথ সহজ মনে করেছি। সুখে দুঃখে ঝড় বৃষ্টিতে তুমি ছিলে আমার পাশে। আমি জানি আমি সবসময় নিখুঁত ছিলাম না, কিন্তু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সব ভুল ঢেকে দিয়েছ। এই 8 বছর আমি যতটুকু সুখ, শান্তি আর ভালোবাসা পেয়েছি সবই তোমার কারণে। তুমি আমার ঘরের আলো, আমার হাসির কারণ, আমার সন্তানের মা, আর আমার দোয়ার কবুল হওয়ার সবচেয়ে বড় নিয়ামত। বিবি জান, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে সারা জীবন সুস্থ, সুন্দর আর আমার পাশে রাখেন। তোমার হাসি আমার স্বপ্নের পূর্ণতা, তোমার দোয়া আমার জীবনের শক্তি। আজ এই বিশেষ দিনে আমি শুধু বলতে চাই, তুমি আমার ভালোবাসা, তুমি আমার শ্রদ্ধা, তুমি আমার সবকিছু। আমাদের ভালোবাসা যেন এই 8 বছরের মতোই চিরদিন অটুট থাকে। ধন্যবাদ সবাইকে। নির্ঝরের বক্তব্য শুনে সবাই হাতে তালি দিল। রোজ এবং হ্যারি তাকিয়ে আছে। রোজের এখন শান্তি লাগে, এখন আর কষ্ট হয় না। হ্যারি তাকে প্রচন্ড ভালোবাসে। সে নির্ঝরকে যতটা ভালোবাসতো তার থেকেও বেশি। ছায়া সবার সামনে নির্ঝরকে জড়িয়ে ধরে। আমিও ভালোবাসি প্রেসিডেন্ট সাহেব, প্রচন্ড ভালোবাসি। ছায়ার শরীরে একটা পার্টি শাড়ি জড়ানো, মায়াবীর চুলগুলো উড়ে ছেড়ে দেওয়া, হালকা মেকআপে কি মারাত্মক সুন্দরী দেখাচ্ছে। নির্ঝরের পরনে সাদা স্যুট, স্নিগ্ধ দেখাচ্ছে ওদের।
ঠিক ওদের ভালোবাসার মতোই। কিছুক্ষণ পর রোজ এবং হ্যারির বিয়েটা হয়ে যায়। এরপর আসে ফ্যামিলির ফটোর সময়। ছায়া, নির্ঝর একসঙ্গে বসে পাশাপাশি। তাদের গিয়ে পরিবারের সবাই তাদের ঘিরেই আছে। ফাইজা রোজের কোলে আর ফায়াজ নির্ঝরের কোলে। জাহিদা চৌধুরী নির্ঝরের পাশে। সবাই মিলে অসাধারণ একটা ছবি ওঠায়। এই সুখী পরিবারের দৃশ্যের মাধ্যমে পরিপূর্ণ হলো তোর উঠোনের বিকাল ছায়ার সিজন 3 সমাপ্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। গল্পটির নাম হচ্ছে তোমার উঠোনে বিকাল ছায়া, সিজন 3। লিখেছে লামিয়া রহমান মেঘলা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।